প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত নিউজ আর এক্সট্রা। যথারীতি এটি নিউজের স্টুডিও থেকে আমরা সরাসরি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার ঠিকানাগুলো। আপনারা যুক্ত হবেন ফোনে এবং এসএমএসেও। আপনারা জানেন এটি নিউজ সংবাদের চ্যানেল এবং সারাদিন সংবাদের পাশাপাশি বিশেষ করে বিকেল থেকে আমরা দুদিন ব্যাপী আগামীকাল সহই মঙ্গল উৎসব নামে আমরা যে 1424 বাংলা নতুন বছরে পৌঁছাচ্ছি সেটাকে বরণ করতে গিয়ে বিশেষ আয়োজনে আছি মঙ্গল উৎসবে। যদিও নিউজ আর এক্সট্রা আমরা একটু রাজনীতি প্রধান আলোচনা করে থাকি, তারপরও নতুন বছর বাংলা নববর্ষ আমাদের যেটা হয় যে এবার একটু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমরা যেমন করে বাংলা নববর্ষে আনন্দে থাকি, উৎসবের আনন্দে থাকি, এবার যেটা হয় যে মঙ্গল শোভাযাত্রার মতো অত বড় একটা বিষয় আমাদের সংস্কৃতির যেটা বড় অংশ এবং যেটি ওয়ার্ল্ড হেরিটেজের একটি বড় অংশ হিসাবে ইতিমধ্যে স্বীকৃত হয়েছে, এত নিরাপত্তার প্রশ্ন এবং নানা ঘটনা, বিশেষ করে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ এবং নানাভাবে আমরা যেভাবে দেখতে পাচ্ছি বাঙালি সংস্কৃতি বিরোধী নানা বক্তব্য, সব কিছু মিলিয়ে একটু দেশের মন কোথাও যেন একটু ভার হয়ে আছে। এরকম একটা ভার সময়েও আমরা বাংলা নববর্ষকে বরণ করতে যাচ্ছি এবং আপনারা আছেন, আমরা একটু বুঝতে চাইব দেশ এবং আমরা সবাই বাংলা নতুন বছরে কেমন থাকব। চলুন প্রথমে অতিথিদের সাথে পরিচিত হই এবং বোঝার চেষ্টা করব তারা কি ভাবছেন। আছেন আমাদের সাথে প্রথমে আরিফ জেবতিক, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট। আছেন মশরুল আমিন, তিনি প্রতিষ্ঠাতা বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন, জ্যোতির্বিজ্ঞান নিয়ে কাজ করেন। আছেন ডক্টর মাধব আচার্য, চেয়ারম্যান বাংলাদেশ জ্যোতিষ গবেষণা উন্নয়ন বোর্ড, জ্যোতিষশাস্ত্র নিয়ে কাজ করেন। আমরা আলোচনায় যাই এবং ডক্টর মাধব আচার্য, আপনাকে দিয়ে শুরু করি। জ্যোতিষশাস্ত্র আপনার কাজের বিষয় এবং আপনি সাধারণভাবে মানুষের ভবিষ্যৎ বলে থাকেন, নক্ষত্রের অবস্থান, হাতের রেখা, সংখ্যা গণনা, নানাভাবে আপনি ইতিমধ্যে অনেক আলোচিত মুখও। আমরা বাংলা নতুন বছরে যাচ্ছি রাত 12টার পর থেকে। আপনি কি মনে হচ্ছে বাংলা নতুন বছরে বাংলাদেশ কেমন থাকবে? অ্যাকচুয়ালি বাংলা নতুন বর্ষটা যেভাবে শুরু হচ্ছে, দুই ধরনের শুরু হচ্ছে। একটা হচ্ছে বাংলাদেশের একটা ক্যারিকুলাম মতো হচ্ছে, একটা হচ্ছে গণনার মতো হচ্ছে। গণনার মতো কিন্তু এটা হচ্ছে 15ই এপ্রিল, অর্থাৎ শনিবার হবে বছরের প্রথম দিন, এতে যেটা ইন্ডিয়াতে পালন করা হয়। ওটা হচ্ছে একটা গণনার মতো হয়। আর এটা হচ্ছে একটা ইংরেজি বর্ষের মধ্যে একটা ফর্মুলা দিয়ে হচ্ছে এটা আমরা যেটা করছি বাংলাদেশে যেটা হচ্ছে। আর জ্যোতিষশাস্ত্রের নিয়ম হলো সূর্য উদয় এবং অস্ত নিয়ে হলো আমার দিন পাল্টাবে, রাতের 12টা বাজে পাল্টাবে না। কেন পাল্টাবে না? যেহেতু রাতের 12টা ফলো আমরা করি না, এটা আমেরিকানরা করে, মডার্ন যারা খারাপ তারা করে। আপনার অ্যাডভান্সড যারা আছে আমেরিকান, ওদের সূর্য উদয় হয়, আমাদের তাদের যে ডিফারেন্সটা হয়, এই যে আমরা সূর্য উদয় অস্ত ধরে আমরা ধরি। আচ্ছা দেখ, আপনি যেটা বলতে চাচ্ছেন, জ্যোতিষশাস্ত্র হচ্ছে খুব একটা প্রাচীন শাস্ত্র। জ্যোতিষশাস্ত্রের অনেক যে ইতিহাস, গর্বিত ইতিহাস আছে। অতএব এবার আমরা সাম্প্রতিককালে এটাকে নিয়ে একটু বেশি গবেষণা করছি। আগেও গবেষণা ছিল, কারণ আমি তো দীর্ঘ 46 বছর ধরে এই পেশাতে আছি। থাকার পর আজকে 20 বছর ধরে এটা নিয়ে আমি খুব গবেষণা করেছি। গবেষণা করে দেখেছি জ্যোতিষশাস্ত্র একটা মাদার সাবজেক্ট। জ্যোতিষশাস্ত্র না জানলে অন্যান্য কোনো বিদ্যায় তেমন সফলতা অর্জন করা যাবে না। আমরা জ্যোতিষশাস্ত্র বিষয়ে আলোচনায় আসবো একটু বিস্তারিত, কিন্তু যদি প্রথমে বলেন যে আপনার অভিজ্ঞতায় 1424 বাংলাদেশ কেমন যাবে মনে হচ্ছে, ছোট্ট করে এই মন্তব্যটা করেন। আমার অভিজ্ঞতা এবং গবেষণায় বলছে এই যে বাংলা ভাষার 1424 বাংলা খুব ভালো হয়ে যাবে। কেননা মেষ রাশির মধ্যে রবি, মঙ্গল, বুধ 3টা গ্রহ জোরালোভাবে রয়েছে এবং বাংলাদেশ হচ্ছে ইংরেজি মতো হচ্ছে মেষ রাশি এবং ইন্ডিয়ান মতো হচ্ছে বৃশ্চিক রাশি। ওনার অধিপতি এখানে খুব জোরালোভাবে আছে। এই জন্য বাংলাদেশ খুব ভালো একটা ফাটাফাটিতে যাবে আগামী পরে, ভালোর দিকে যাবে, খারাপ দিকে হবে না, ভালোর দিকেই অগ্রসর হবে, এটাই তো বলা যায়। আমরা রাজনৈতিক দলগুলোর যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, বিশেষ করে গত দুদিন ধরে একটা বড় আলোচনা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে হেফাজতের সম্পর্ক, রাজনীতি একটা বড় আলোচনা। তাদের সম্পর্ক কেমন যাবে বলে আপনার মনে হয়? আপনি
আওয়ামী লীগ আর হেফাজত এটা বড় কথা নয়, যেহেতু আওয়ামী লীগের প্রধান যিনি হলো মাননীয় প্রধানমন্ত্রী, উনি হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি হেফাজত বলতেন না, যে কোনো সাথে কথা বলতে তিনি পারেন এবং তার উচিত সবার সাথে ভালো ব্যবহার করা এবং একটা মত বিনিময় করা, এটার জন্য কোনো সমস্যা কিছু নেই। আমি মনে করি সবার সাথে এক হলে প্রধানমন্ত্রী যেভাবে আলোচনা করছে সেভাবে যদি তিনি করতেই থাকে দেশের জন্য মঙ্গল হবে, সে ভালো করেছেন। আর সম্পর্ক তো আলোচনার মধ্যে, কথার মধ্যে, কাজের মধ্যেই হয়। আপনি দেখবেন সামনে ভালোর দিকে যাবে, খারাপ হবে না, আমার গণনায় তাই বলে না। বাংলাদেশ আওয়ামী লীগ আর বিএনপির সম্পর্ক, আওয়ামী লীগ বিরোধী সম্পর্ক সেটাও কিছু সমস্যা আছে, একদম নাই বলবো না, কিন্তু এটা এমন না যে একদম ফেলে দেওয়ার মতো না, কিন্তু তারা কাছাকাছি আসবে। এটা কাছাকাছি আসার সম্ভাবনা এবছরে, এই বাংলা বছরে রয়েছে। কি বিষয়ে কাছাকাছি? এই যে নির্বাচন নিয়ে বা রাজনৈতিক বিভিন্ন আলোচনা নিয়ে একটা কাছাকাছিতে আসবে তারা। এটা বোঝার জন্য ওরা যে নির্বাচন প্রশ্নে কাছাকাছি আসতে পারে, এটা বোঝার জন্য কি, যদি আমি একটু এবার যদি ডক্টর মাধব আচার্য আপনার কাছ থেকে আমি একটু, মশিউর আমিন যিনি জ্যোতির্বিজ্ঞান নিয়ে কাজ করেন, মূলত বিজ্ঞান নিয়েই তার কাজ, এটুকু বোঝার জন্য কি আসলে জ্যোতিষশাস্ত্রের প্রয়োজন আছে? না, এটার জন্য আসলে কমন সেন্স যেটা বলে সেটার দরকার। এবং আপনি যখন আপনার দেশে, আপনি বাংলাদেশে যখন অবস্থান করছেন, এখানকার আর্থসামাজিক রাজনৈতিক বিষয়গুলো, তথ্যগুলো আপনি যখন জানছেন এবং পারস্পরিক সম্পর্ক জানছেন, পাশাপাশি আন্তর্জাতিক যে প্রভাবগুলো জানছেন, তখন আপনি খুব সহজেই এই সমীকরণগুলোকে মেলাতে পারবেন। এর জন্য জ্যোতিষশাস্ত্রের যে বিষয়টা উনি বললেন যে শুক্র, মঙ্গল এবং রবি, তাই তো, এই তিনটা গ্রহের, কিন্তু রবি কিন্তু গ্রহ না, রবি হলো নক্ষত্র, ঠিক আছে? অর্থাৎ জ্যোতিষশাস্ত্র এবং মেষ রাশির কথা যিনি বললেন যে এটা উনি টলেমির সময়কার, সে 1900 বছর আগের যে টলেমি যে হাইপোথিসিস দিয়েছিলেন সেটার প্রেক্ষাপটে উনি বললেন বিষয়গুলো, এটা আসলে সঠিক না। আজকে কিন্তু এই বিষুবন বিন্দুর যে চলনটা, পরিবর্তনটা, অর্থাৎ আপনার সৌরপথ এবং মহাবিষুবের যে পথ মিলন বিন্দু, যেটাকে বসন্ত বিষুবন বিন্দু বলে, এটা প্রতিনিয়ত প্রতি বছরই এটা পরিবর্তন হচ্ছে। অর্থাৎ কি বলতে চাচ্ছেন ডক্টর মাধব আচার্যের ব্যাখ্যা হচ্ছে টলেমির সময়কার সৌরজগৎ সংক্রান্ত যে ধারণা সেখান থেকে, এবং যেটা হচ্ছে যে এটার সাথে আসলে বিজ্ঞানের সম্পর্কটা নেই। এখানে আজ থেকে 400-500 বছর আগে অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোলজি একসঙ্গে ছিল। যারা তখনকার স্টুডেন্ট ছিলেন তারা চিকিৎসা বিজ্ঞান নিয়েও পড়াশোনা করছেন, যেমন ব্রুনো, উনি চার্চের পাদ্রী ছিলেন, একই সঙ্গে গণিতবিদ ছিলেন, একই সঙ্গে উনি ফিলোসফি নিয়েও কাজ করেছেন। আজকে এসে কিন্তু বিষয়গুলো ভাগ হয়ে গেছে এবং এই জ্যোতিষশাস্ত্রের বিষয়গুলো এখন ফ্যান্টাসির মতো, একটা গল্প কাহিনী, একটা গল্পের মতো। আচ্ছা, ফলে যেটা হচ্ছে যে ওটার প্রেক্ষাপটে যেটা বলা হচ্ছে সেটার জন্য আসলে আজকের রাজনৈতিক অবস্থা, আপনি যেটা বলছেন আগামী বাংলাদেশ, এটা আসলে খুব সহজেই আপনি যখন সচেতন মানুষ হিসাবে খুব শার্প আপনি পর্যবেক্ষণ থাকবে, তখন আপনি খুব সহজে এটা বলতে পারবেন। এটার জন্য আসলে জ্যোতিষশাস্ত্র এই বিষয়গুলো। মশিউর আমিন, আমি নিশ্চিত আপনি যা বললেন তা নিয়ে ডক্টর মাধব আচার্যের বক্তব্য আছে, আমি শুনবো আপনারটা। একটু যেতে চাই আরিফ জেবি থেকে। আপনি বাংলাদেশের রাজনীতি পর্যবেক্ষণ করেন, সোশ্যাল মিডিয়ায় আপনি খুবই নিয়মিত মানুষ, ব্লগার। নতুন বছর একদম মুখোমুখি সময়ে, আমি শুরুতে বলছিলাম একটু ভারী হয়ে আছে নানা কিছু, আপনার কি সেরকম মনে হয় আসলে ভারী হওয়ার মতো ব্যাপার ঘটছে কিছু বাংলাদেশের রাজনীতিতে? না, আমার কাছে মনে হয় না এটা খুব ভারী হওয়ার কিছু আছে। রবি, শুক্র, মঙ্গল, শনি একসাথে আছে, এটা নিয়ে টেনশনের কিছু নেই। ভারী জিনিসটা হচ্ছে কি, এক ধরনের কিছু শকিং ঘটনা ঘটছে। মধ্যবিত্ত যে সমাজটা, আমরা যে সমাজের মধ্যে আছি, সেই সমাজের যারা সচেতন অংশ, সেই অংশ কিছু আশঙ্কার কথা ব্যক্ত করছেন আমি সহ, এবং এই লক্ষণগুলো ভালো না, সেটা ঠিক আছে। বাট আমার কাছে মনে হয় না যে আবহমান বাঙালির যে নববর্ষের যে আনন্দ আমাদের, সেই আনন্দ এতে মানে ব্যক্তি পর্যায়ের আশঙ্কার জায়গা থেকে হয়তো মনটা একটু ভারী থাকবে, বাট এটা আমাদের মূল আনন্দকে কখনো বিচ্যুত করতে পারবে না এবং সমস্যা হবে না। কিন্তু যদি ধরেন আমরা একটু পরে আবার আপনার কাছে আসছি, যদি একটা বিষয় আমরা ধরি, ডক্টর মাধব আচার্য আপনার কাছেই বরং আসি, সেটা হচ্ছে যে যেটি মশিউর আমিন বললেন যে আপনি যে সময়টা নিয়ে ব্যাখ্যা করছেন বর্তমান সময়কে, সেটা হচ্ছে টলেমির সময়কার সৌরজগতের ধারণা। মশিউর আমিন বললেন, আপনি কি মনে করছেন? উনি অল্প দিনের কথা, এই কথাগুলো খুব অল্প দিনের কথা, আমি তার আগের কথা বলছি। আমি বলছি যে 100 থেকে 7,500 বছর আগের ঘটনা। তো উনি বলছেন টলেমি তো সেদিনের ঘটনা। আগে তো বিজ্ঞান তো আমাদের সাথেই ছিল, তো বিজ্ঞান ডেভেলপ করেছে, তবে বিজ্ঞানকে তো আপনি কখনো ফেলে দিতে পারেন না, বিজ্ঞানের কোনো বিপক্ষে কথা বলা যায় না।
বিজ্ঞান কিন্তু সবসময় অ্যাডভান্স আছে, এটাকে তো স্বীকার করতেই হবে। আমরা আজকাল বিজ্ঞানের জগতে বাস করি, এ কথাকে ভুলে চলতে, কিন্তু তাই বলি আমার মাকে ভুলে যাব, অতীতকে ভুলে যাবো, তা তো হতে পারে না। আর উনি বলছেন যে রবি কোনো নক্ষত্র, কিন্তু আমরা রবিকে গ্রহরাজ বলি। ও তো সূর্য না উঠলে পৃথিবী অচল হয়ে যাবে, অত অনেক নক্ষত্র না উঠলে কিচ্ছু আসা যাবে না। আর জ্যোতিষশাস্ত্রের যে প্রয়োজনীয় বলছেন উনি কেন বলছেন আমি জানি, বিজ্ঞান কিন্তু কথা বলে না। বিজ্ঞান বলছে আমার প্রয়োজন হতে পারে কখনো, বিজ্ঞান কোনো শেষ কথা বলে, বিজ্ঞান এখনো কিছু বলেনি। বিজ্ঞান যে উনি বলতেন যে এইটা প্রয়োজন হবে না, আমি কিন্তু সেটা বলতে পারি না। আমার অনেক লাগতে পারে, আমার এমন কোনো বস্তু না যে পৃথিবীতে লাগবে না। পৃথিবীতে কোটি বছরের পৃথিবী, আরও পৃথিবী থাকবে, আসবে, এই ব্রহ্মাণ্ড, প্রয়োজন হতেই পারে। প্রয়োজন হবে না এ কথা কখনো জোর করে বলা যায় না, কখন কাকে কী লাগে আর না লাগে। যেমন আজকে ওনার সাথে দেখা হয়েছে, এতদিন পর আমার 60 বছর বয়স হচ্ছে আজকে, এতদিন পর তার সাথে দেখা হলো কেন? আমি তো বলতে পারি না স্যার কোনো প্রয়োজন নেই, এ কথা তো বলতে পারি না। তো এই তো আলোচনার মধ্যে কতগুলো এমনভাবে কত লেভেল থাকতে হবে যে লেভেলগুলো যে অন্যকে সহায়তা করবে। আমি বলি বিজ্ঞান এমন একটা সহায়ক বিদ্যা, যে বিদ্যাকে আজকে আমাদেরকে বিকশিত করেছেন। আপনি আরেক কিছু কথা আমি বলি, সারা পৃথিবী আজকে কিসের রোধ চলে? বিজ্ঞানের রোধ চলে, প্রযুক্তির রোধ চলে। এটা স্বীকার করতেই হবে যে যতই বলি, তবে বিজ্ঞান একটা জায়গায় গন্ডগোল আছে। গন্ডগোলটা কোন জায়গায়? বিজ্ঞান আপনাকে ধ্বংস করে দিতে পারে, জ্যোতিষশাস্ত্র ধ্বংস করবে না, এই জন্য মাদার সাবজেক্ট বলছি। জ্যোতিষশাস্ত্র কখনো ধ্বংস করবে না, বিজ্ঞান চাইলে কারকে আটকাই দিতেও পারে। আর বিজ্ঞান একটু লুবি ধরেন, আপনি জায়গাটা প্রযুক্তি বের করলো, ওটা ভালো মার্কেটে ছেড়ে দিল। জ্যোতিষশাস্ত্র তাই কিন্তু করে না। জ্যোতিষশাস্ত্রের কথা হলো আপনাকে অভিজ্ঞতা দান করা, একটা কাউন্সিলিং করা, আপনাকে বড় করা জ্যোতিষশাস্ত্রের কাজ নয়। পাথর দেওয়া, তাবিজ দেওয়া জ্যোতিষশাস্ত্রের কোনো কাজ নয়। জ্যোতিষশাস্ত্রের কাজটা হলো যে আপনাকে একটু লার্নেট করা, যে একটু কাউন্সিলিং করে যেতে আমি এই বিজ্ঞানময় জগতে, বিজ্ঞানময় কোষে, প্রেমর জগতে আপনি আরও একটু সচেতন হন এবং আরও বড় হন। এটা জ্যোতিষশাস্ত্র চাই, এটা জ্যোতিষশাস্ত্রের প্রতিবাদ, দ্বন্দ্ব কিছু না। এটাই আপনি বলতে কিছু মন্তব্য করতে চাচ্ছিলেন? আমি খুবই উপভোগ করছি আসলে এখানে ঠিক বিজ্ঞান এবং জ্যোতিষশাস্ত্র মুখোমুখি হয়ে গেছে। আমি নিশ্চিত যে দর্শকরা খুবই আনন্দ পাবে। না, এই আলোচনাটা কেন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, যেমন ধরুন আমাদের সমাজে তো সবচেয়ে, যেমন আমরা একটা অসাম্প্রদায়িক মানবিক সমাজের কথা বলছি, ঠিক এরকম একটা সময়ে যখন আমরা সাম্প্রদায়িক অপশক্তি, জঙ্গিবাদী তৎপরতা, এমনকি আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে, পাঠ্যক্রমের মধ্যে আমরা যখন সাম্প্রদায়িক বিষয়বস্তু কিংবা সাম্প্রদায়িক অপশক্তি, বিশেষ করে হেফাজতের প্রেসক্রিপশনে বদলে যেতে দেখি, তখন আমাদের মনে হয় এই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা একটা অসাম্প্রদায়িক বিজ্ঞান মনস্ক সমাজ গঠনের জন্য কতগুলো বিশ্বাস নির্ভর যে জায়গাগুলোতে আমরা বসবাস করতে থাকি, যেমন গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে হাত দেখে বলে দেওয়া যাচ্ছে আপনি ভবিষ্যতে কি কেমন থাকবেন, ভালো থাকবেন, নক্ষত্রের অবস্থান দেখে বলে যাচ্ছে। ফলে এটাই ডক্টর মাধবাচার্যকে আমরা এই জন্য আমন্ত্রণ জানিয়েছি, উনিও বলুক, আপনারাও বলেন যে আসলে কি, আসলে কি হাত দেখে বলে দেওয়া সম্ভব? এখন যে আপনি যেটা বললেন যে গোটা বাংলাদেশ যেদিকে যাচ্ছে, এখন এই আলোচনাটা আসলে খুব জরুরি হয়ে গেছে। কারণ আপনি দেখবেন যে এখন তো রাষ্ট্রের মুরব্বী দুইজন হয়ে গেছে। আমরা বলছি একজন রাষ্ট্রের মুরব্বী আর একজন রাষ্ট্রের আধ্যাত্মিক মুরব্বী। সুতরাং আধ্যাত্মিক মুরব্বী, এটা তো গণভবনই আমরা বলছি। সুতরাং দেখা যাচ্ছে যে আধ্যাত্মিকতার চর্চার জায়গাটাকেও রাষ্ট্র অন্যভাবে প্রমোট করছে। আগে রাষ্ট্রের গণতান্ত্রিক একজন মুরব্বী ছিলেন, তিনি সেই জায়গায় আছেন, এর বাইরে আমরা একজন আধ্যাত্মিক মুরব্বী পেয়েছি। এর বাইরে নিশ্চয়ই আমরা এই ধরনের আরো আধ্যাত্মিক চর্চা আগামীতে দেখব। সুতরাং আপনারা আগেই শুরু করে দিয়েছেন, এই জন্য আপনাদেরকে অভিনন্দন জানানো যায়। না, মানে এই আলাপটা শুরু হয়ে যাবে। আপনি যেই অর্থে বলছেন আমি কিন্তু সেই অর্থে ব্যাপারটি করছি না। আমি বরং যেটা বুঝতে চাই যে সাধারণভাবে আমাদের মানুষের মধ্যে এক ধরনের বিশ্বাস প্রবণতা, বিশ্বাস নির্ভরতা আছে, যেটি মশারুল সাহেব আপনি যদি একটু যুক্ত করেন, যে এটা তো হচ্ছে যে ধরুন নতুন বছর যখনই আসে, আমার নতুন বছর কেমন যাবে, ভালো যাবে কি মন্দ যাবে, আমরা তো দেখি নানা ধরনের প্রকাশনা বেরোতে, টেলিভিশনগুলোতে নানা আলোচনা হতে, এবং সেটা জ্যোতিষশাস্ত্র কেন্দ্রিকই আলোচনা। ফলে এটা কতটা উপভোগ্য বটে, কিন্তু কতটা উপযোগী, কতটা যৌক্তিক, আপনি যদি মনে করেন। আমি এই যে একটু আগে, এর আগে আমি বলতে, মানে এই প্রসঙ্গটা আমি টানতে চাই, যেটা উনি বললেন যে এটা হচ্ছে মানুষকে এক ধরনের আশা দিয়ে রাখা, একটা হোপ দিয়ে রাখা। কারণ আমরা অনেক ধরনের স্ট্রেসফুল লাইফের মধ্যে আছি, এবং এটা সত্যি কথা, দিনে দিনে জীবনযাত্রা আরো চ্যালেঞ্জ হচ্ছে, যেটা উনি বললেন। হ্যাঁ, এবং মানুষ আশার কথা শুনতে চায়। মানুষ যে এটা খুব বিশ্বাস করে তাও কিন্তু না, মানে এই ধরনের খুব ভক্তভাবে জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করে যায় এই ধরনের সংখ্যা খুবই কম আমার ধারণা, যে যারা একেবারে হাত দেখে হুবহু মানে। মানুষ এক ধরনের আশার মধ্যে থাকতে চায়, সে আপনার কাছ থেকে ভালো কথা শুনতে চায়। যখন উনি বলছেন যে দেশ ভালো যাবে, সেটা রবি শুক্র শনি যাই হোক,
দেশ ভালো যাবে এটা শুনতে আমারও ভালো লেগেছে, আপনারও ভালো লেগেছে। এটা হয়তো আমরা নিজেদের মতো করেও জানি যে দেশটা হয়তো ভালো যাবে বা ভালোর দিকে যাচ্ছে, যেটা উনি বললেন যে কমন সেন্স দিয়েও আমরা ধরে নিচ্ছি যে আশা করছি। সেই জায়গাতে যখন আরেকজন একটা আশ্বাস দেয়, আস্থা দেয়, এই জায়গাটা উপভোগ্য, এটা মানতেই হবে। বা যখন আমি খুব বিপর্যয়ের মধ্যে থাকি, মনের কষ্টের মধ্যে থাকি, কেউ যখন সান্ত্বনা দেয় যে আপনার শনির রাহু এখন কেটে যাবে, বৃহস্পতি ঢুকে যাচ্ছে, যাই ঢুকে যাক, আমার ভবিষ্যৎ ভালো হবে, এটা শুনতে আমার ভালো লাগে। আমার কাছে মনে হয় এই জায়গা থেকে এই শাস্ত্রটার, মানে এটা আমার যে মসুদ ভালো বলছে। জি, আপনার মন্তব্য। এখানে যেটা হচ্ছে যে আশাবাদী তো আমরা প্রত্যেকেই হতেই চাই, কিন্তু যেটা হচ্ছে আপনার দর্শন, যেটা আপনার জ্যোতিষশাস্ত্র যদি আশাবাদী করে মানুষকে, ভালো করে, যেটা উনিও বলছিলেন যে একটা কাউন্সেলিং, একটা লার্নিং প্রসেসের মধ্যে মানুষকে নিয়ে যাওয়া, কিন্তু তাহলে আপনারা কেন এটাকে অপবিজ্ঞান বলেন? এখানে যেটা হচ্ছে যে কথাগুলো বলা হচ্ছে এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি এখানে নেই, এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনি আশা দিলেন, মিথ্যা আশা কি আপনি দিতে পারেন? আগামী পরশুদিন, আগামী 6 মাস পরে আপনাকে এই জায়গাটা আপনার প্লাবন হয়ে ধ্বংস হয়ে যাবে, আপনি আশা দিয়ে বাঁচিয়ে রাখলেন, কি লাভ হবে? কিন্তু আপনি যদি তাকে 6 মাস আগে, 1 বছর আগের থেকে যদি বিষয়টা তাকে ব্যাখ্যা করতে পারেন যে তোমার কিন্তু এই ধরনের প্রবলেমগুলো আসছে, তুমি সতর্ক হও, সচেতন হও, তখন সে কিন্তু নিজের শক্তিতে দাঁড়াতে পারবে। আজকে আমরা মানে কি বলে, যেটার কোনো বাস্তব ভিত্তি নেই, তেমন আশা নিয়ে যদি বসে থাকি, তাহলে আসলে কখনোই আমরা আগামী দিনের বিপর্যয়কে আমরা রুখতে পারবো না। এবং এই জন্য দরকার যুক্তিবোধটা দরকার। নিয়তিবাদী, এটা দুই জিনিস কিন্তু। মানে আশাবাদ পর্যন্ত ঠিক আছে, কিন্তু আমি যদি নিয়তিবাদী হয়ে যাই যে আমার ভালোই যাবে, আমার কিছু করা লাগবে না, বা আমার খারাপই যাবে, এটা প্রিভেন্ট করার কোনো দায়িত্ব আমার নেই, আমি তো পারবোই না, শনি এসে ঢুকে গেলে তো আমি শেষ। তো এটা আবার একটু এখন এই যুক্তিবোধটা দরকার। আর আরেকটা জিনিস উনি যেটা বললেন যে এটা 7,500 বছর আগের, 7,500 বছর আগে দেখা যাবে যে আমরা পাথরের টুকে আমরা আগুন জ্বালিয়েছি, তখনকার বাস্তবতার প্রয়োজনেই, কিন্তু আজকে সেটা হচ্ছে না। প্রাচীন বিষয়গুলোকে আমরা মনে রাখবো, আমরা সেগুলো থাকবে মিউজিয়ামে, বাট সেটা বর্তমান লাইফেও যখন আসবে তখনই এটা বোঝা যাবে যে আমরা মানসিকভাবে সেই 7,000 বছর পেছনে রয়ে গেছি। আমরা আছি এই 7,000 বছর পরে, কিন্তু মানসিকভাবে যেটা আসলে যেটাকে বলে যে বিজ্ঞানের সংস্কৃতি, সেটা কিন্তু আসলে তাহলে আসছে না আমাদের বাংলাদেশে। এই কারণে আমরা দেখতে পাই যে বিজ্ঞান এবং প্রযুক্তির দুইটা যে পার্থক্য, সেটাই আমরা জানি না। বিজ্ঞান হচ্ছে একটা তত্ত্বের মৌলিক আবিষ্কার এবং সেটার প্রায়োগিক দিক হচ্ছে প্রযুক্তি। আর আজকে প্রযুক্তিকেই আমরা বিজ্ঞান বলেই আমরা জানি। কম্পিউটার ব্যবহার করছে, অতএব সে ডিজিটাল। কিন্তু বিষয়টা কি, যে আমরা কম্পিউটার ব্যবহার করছি, আমরা সেলফোন খুব স্মার্টফোন ব্যবহার করছি, আমরা খুব আধুনিক হয়ে যাচ্ছে না। আমাদের মন মানসিকতাটা যদি 7,000 বছর, 7,500 বছর পেছনে থাকে, কারণ মনে রাখতে হবে তখন পৃথিবীকে মনে করা হতো সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রে আছে। আর আজকে গত কয়েকশো বছর আগে সেই আপনার কোপারনিকাস যখন বললেন, তারপরে যে হ্যাঁ সৌরকেন্দ্রিক মতবাদ, তারপর দেখা গেল যে আমাদের গ্যালাক্সিতে এই সূর্যের মতো 10,000 কোটি নক্ষত্র আছে। তাহলে সূর্যকে গ্রহরাজ বলার কোনো কারণ নেই। এবং ইদানিং 2-3 মাস আগেই আরেকটা গ্রহ স্টার পাওয়া গেছে, নক্ষত্র, যার পাশ দিয়ে সৌরজগৎ আছে। এবং এটা মহাবিশ্বে গ্যালাক্সিগুলোতে এটা খুব কমন, এটা খুব স্বাভাবিক বিষয় না। আমার ধারণা ডক্টর মাধবাচার্য বিজ্ঞানের এই অগ্রগতি সম্পর্কে ঠিকঠাক পরিষ্কারভাবেই জানেন। শুধু দুটি যে পয়েন্ট এলো আপনার মন্তব্য নিতে চাই। একটি হচ্ছে আরিফ যেটাকে বললেন, একটা হলো আশাবাদী করা, আরেকটা হচ্ছে নিয়তিবাদী করে তোলা। তো ফলে দুটো পয়েন্ট, একটা হলো নিয়তিবাদী করে তোলা, আর একটা হলো মিথ্যা আশা দেয়া। জ্যোতিষশাস্ত্র কি তাহলে নিয়তিবাদী কিংবা মিথ্যা আশাবাদী করে তোলে? আপনি যদি সম্মানিত অতিথি নিয়ে এসছেন, এদের কথাবার্তা হলো অনেক বিশাল রূপ ধারণ করে। আমরা তো খুব আলোচনার লোক, অনেক সময়ের ব্যাপার, কিছু আইডিয়া আমাদেরকে দেওয়া দরকার। তিনটা শক্তিতে সারা পৃথিবী চলে। একটা হলো নেচার, একটা হলো কালচার, একটা হলো পাশ্চানল। নেচার খারাপ ধার ধারে না। আজ সারা যেদিন পৃথিবী সৃষ্টি হয়েছে সেদিন থেকে নেচার ছিল। আজকে অক্সিজেন আমরা এখনো গ্রহণ করতে চাই, নতুন কোনো বানানো অক্সিজেন নয় আজকেরটা, আমরা এগুলো গ্রহণ করতে পারছি পৃথিবীর মধ্যে। যত কিছু, সূর্য কিন্তু অনেক পুরাতন ব্যক্তি, একমাত্র সৌন্দর্য সারা পৃথিবীর সবচেয়ে পুরাতন মানুষ, ওদেরকে এখন কিন্তু আমরা সম্মান করি, অতীতকে আমরা সম্মান করি, কিন্তু তাকে পুজোও করে। তো এখন পরিবর্তন হতেই পারে, হবে, আরও হবে। আজকে বিজ্ঞানের অগ্রতা ধরুন 300 বছর ধরে হয়, 300 বছর থেকে বিজ্ঞান আমরা দেখতেছি। আগে যেমন আপনি কবি সাহিত্যিকের যে দর্শনটা দেখেন,
দর্শন দেখলে যদি কালচার দেখেন তার 300 বছরের ইতিহাসের মধ্যে আমরা এগুলো করতেছি। অনেক বিশ্ববিদ্যালয় ছিল না, স্কুল ছিল না, কিছু তারা কি লেখাপড়া করতেন। আর যে বেদের কাল যেন আমরা দেখি ব্যাবিলিয়ন দেখেছি, মিশর দেখেছি, সিন্ধু সভ্যতা, আর্য সভ্যতা, পর্যায়ক্রমে 2000 যদি এই সভ্যতাগুলো আমরা দেখে আমরা আসি, আমি কোনো সভ্যতায় বাদ দিতে পারি, তার রুট হলে আমরা বেশি আছি। আর উনি আশাবাদী, আর আশা না থাকলে উনি এখানে আসতেন না। আশা তো বহুত বড় জিনিস, পৃথিবীতে একটা আশা নিয়ে বেঁচে থাকে। আপনি কি বিয়ে করবেন? আশা নিয়ে ওনাদের দ্বিমত নয়, অবশ্যই। মিথ্যা আশা দেয়া নিয়ে না দ্বিমত। না না, ও কথাটা পরিষ্কার করে নেন। জি, মিথ্যা আশা মিথ্যা হলো, যদি মিথ্যা কখন হবে, মিথ্যাটা হবে যদি আমার কথা প্রমাণিত হইতে আমি মিথ্যা আশা দিয়েছি। মিথ্যা হতেও পারে, হবে না এমন কোনো কথা নেই। সবার সাথে বাস্তব হবে এমন কথা না, আপনি যা আশা করবেন তা হবে এমন কোনো কথা নয়। কালকে যে ধ্বংস হয়ে যেতে পারে, এই যে পরে যেতে পারে, ওই যে নেচারের কারো হাত নেই, কালকে ভূমিকম্প সবাই ভুল হয়ে গেল, তারপরে আসলে ধ্বংস হয়ে যেতে পারে। মিথ্যা কখন হতে পারে না, সত্য হতে পারে, মৃত্যু হতে পারে। এবং এটা একটা একদম গ্রান্টি দিয়ে বলা যাবে না, তবে আশা নিয়ে মানুষ বেঁচে থাকে। যে উনি আজকে এখানে আছে, এটা একটা আশা, কালকে উনি কাজ করবেন, এটাও একটা আশা, ওনার স্ত্রী পুত্র, এটাও একটা আশা। আর উনি যে জগৎ থেকে এসেছেন, ওরও একটা আশা করে যে উনি একটা সন্তান লাভ করবেন। আশা নিয়ে সারা পৃথিবীতে বেশি আছেন। আর নিয়তি যেটা বলছেন, দেখেন নিয়তি এখানে বাধ্যতে, নিয়তির উপর কারো হাত নেই। আমি যেটা নেচারের কথা যেটা বললাম, আর বিজ্ঞান যে আজকে ডেভেলপ করেছেন, একটা নেচারের উপর ডেভেলপ করেছে। বিজ্ঞান নেচার থেকে কালচারে নিয়ে যাচ্ছে। আজকে আমরা বিজ্ঞান ব্যবহার করছি, বিশেষ করে কালচারের দিক দিয়ে নিচ্ছি। না, আপনার মন্তব্যটি, আমার ধারণা আপনার মন্তব্যের পরে নিশ্চয়ই আমার অন্য দুই অতিথির বলার আছে। আমরা একটু বিরতির সময় আসছে, বিস্তারিত আলোচনায় যেতে চাই, বিরতি হয়ে আসি, সম্ভবত এরপরে আমাদের সাথে অন্যান্য অতিথিরাও যুক্ত হবেন। দর্শক, আমরা আলোচনায় আছি বাংলাদেশ কেমন যাবে নতুন বছরে। একজন দর্শকও সম্ভবত ফোনে আছেন। দর্শক, আপনি আপনার পরিচয় বলে আপনার প্রশ্ন কিংবা মতামত রাখুন। খসরু বলছিলাম পিরিজপুরের কাউখালী থেকে। জি বলুন। আমি প্রথমেই এটি নিউজ পরিবার আজকের যারা অতিথি সবাইকে বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে প্রশ্ন রাখতে চাই যে উনি আসার কথা বলছিলেন, আগামী বছর কি আপনি মনে করেন রাজনৈতিক সহিংসতা কমে আসবে? আর যদি কমে না আসে, তাহলে আপনি বলছিলেন সেই আশা যদি নিরাশায় পরিণত হয়, সেক্ষেত্রে জ্যোতিষবিজ্ঞানী হিসেবে আপনার কি অভিমত? আর আজকের দুজন যে অতিথি আছেন তাদের কাছে আমার প্রশ্ন যে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধি দেশ হিসাবে পরিণত হয়েছে, সেই সুখী সমৃদ্ধি বাংলাদেশকে নষ্ট করার জন্য একটি চক্র প্রতিনিয়ত আমাদের পিছিয়ে লেগে আছে। সেই চক্র থেকে বেরিয়ে আসার জন্য আগামী বছর আমাদের কি করণীয় আছে বলে মনে করেন? আপনাকে অনেক ধন্যবাদ। আমরা বিরতির পর আসি আপনার প্রশ্ন নিয়ে, এবং আমরা সম্ভবত হাতির ঝিলে এক অনুষ্ঠান শুরু হওয়ার কথা, সেটাও ইতিমধ্যে বোধহয় আমরা আমাদের সংবাদে হয়তো সেটি বিস্তারিত দেখতে পাবো। এবং বিরতির পর দর্শক আমরা অন্যান্য বিষয় নিয়ে ফিরছি। থাকুন মঙ্গল উৎসবে এটিএন নিউজের বিশেষ আয়োজনে। সব বাঙালি খুশির মেলায় দেশটা আসে, আইলো 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 রে, আইলো 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 রে, রঙে ভরা বৈশাখ আবার আইলো রে। সব বাঙালি খুশির মেলায় দেশটা আসে, আইলো 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 রে, আইলো 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 রে, রঙে ভরা বৈশাখ আবার আইলো রে। প্রিয় দর্শক, আমরা আছি নিউজ আওয়ার এক্সট্রা বিশেষ আয়োজন মঙ্গল উৎসবে, এবং আমাদের সাথে ইতিমধ্যে আমাদের আরেকজন নতুন অতিথি যুক্ত হয়েছেন। আমরা সেই অতিথির সাথে প্রথমে পরিচিত হয়ে আছেন আমাদের সাথে তানভিন সুইটি। তিনি অভিনয় শিল্পী এবং একই সাথে ইতিমধ্যে তারা একটা উদ্যোগ নিয়েছেন, তিনি উদ্যোক্তা, সেটি হচ্ছে ইয়থ বাংলা কালচারাল সোসাইটি। আমরা আপনার সাথে আলোচনায় আসব। তার আগে প্রিয় দর্শক, আপনাদের তো ফোন ছিলই, আমরা সেই ফোনের উত্তরও যেতে চাই। প্রশ্ন ছিল, একটু চট্টগ্রাম যেতে চাই। চট্টগ্রাম স্টুডিওতে আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন শায়লা শারমিন। তিনি শিক্ষক, অধ্যাপনা করছেন, পরিচালক, চারুকলা ইনস্টিটিউট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। আমরা কি সংযুক্ত? আচ্ছা, আপনাকে আমরা পেয়েছি। সরাসরি আপনার কাছে আমরা দুটো প্রশ্ন নিয়ে যেতে চাই। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে যে
ইতিমধ্যে আমরা গণমাধ্যমে দেখেছি যে চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের আপনারা বিশেষ করে শিক্ষার্থীরা যেই দেয়াল চিত্রটি করেছে সেটি মুছে দেয়া হয়েছে কালি দিয়ে। সেটি আমরা জানি যে গতকাল ঘটনাটি ঘটেছে। ঘটার পরে আপনাদের দিক থেকে আপনারা প্রশাসনিক দিক থেকে কী ধরনের পদক্ষেপ নিয়েছেন বা আপনাদের রিয়াকশনটা কি, কর্মসূচি কি এরকম একটা ঘটনার পর? প্রথমত এরকম একটা ঘটনা আমরা মর্মাহত। প্রথম যেটা আমাদের কাছে লেগেছিল যে এই বিষয়টি নিয়ে কেন এই ধরনের সমস্ত দৈনন্দিন ঘটনা সেগুলোই সাঁওতালি পটের মাধ্যমে আমরা তুলে ধরছিলাম এবং আমাদের ছেলেমেয়েরা রাত দিন খেটে খেটে কাজটি করছিল এবং এত চমৎকারভাবে এত সুন্দরভাবে এখানে আসলে ফুলটা তুলে ধরা হয়েছে এত বিউটিফুলি যে এখানে যে এইভাবে করে কালিমা লেপন করা যায়, মোবিল ছিটিয়ে দেওয়া যায়, আমরা এটা ভাবতেই পারিনি। পরে আমরা একটু ধাতস্থ হয়েছি এবং আমরা দেখেছি যে এটা আসলে আমরা অবশ্যই প্রশাসনকে জানিয়েছি এ ব্যাপারে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এবং পুলিশ প্রশাসনকে জানিয়েছি এবং আমরা এই বিষয়টা নিয়ে আমাদের যে প্রতিবাদটি ছিল সেটি ছিল যে আমরা আজকে আমাদের একটি র্যালি ছিল, বর্ষ বিদায় র্যালি, সেখানে আমরা কালো ব্যাজ ধারণ করেছি। কিন্তু আমরা বন্ধ হয়ে যাইনি। আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমাদের যে কাজগুলো অসমাপ্ত ছিল 3টি মুরাল মুছে দিয়েছে, আরও বাকি একটি বিরাট অংশ আপনার করা শেষ হয়নি। ছেলেমেয়েরা সারাদিন খেটে স্বতঃস্ফূর্তভাবে স্বপ্রণোদিতভাবে বাকি সবটুকু শেষ করেছে। আমাদের প্রতিবাদটা এটাই ছিল আসলে মূলত। শায়লা শারমিন, আপনি নিজে চারুকলা ইনস্টিটিউট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেই প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্বে আছেন। আপনি কি একটু বলবেন যে আপনারা কি ধারণা করছেন এ ধরনের ঘটনা, যদিও আপনারা পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েছেন বলছেন, কিন্তু কি ধারণা করছেন যে এই ধরনের ঘটনা কারা ঘটাতে পারে, বিশেষ করে বাংলা নববর্ষের প্রাক্কালে এবং আমাদের সংস্কৃতির অংশ এসব বিষয়াদি, কারা এই ধরনের আক্রমণ চালাতে পারে? বিষয়টি আসলে অনেক ব্যাপক বলে আমরা মনে করি যে আমাদের দেশে যেই একটি গভীর অসুখ চলছে তাতে দেখা যাচ্ছে যে যে কোনো সাংস্কৃতিক ব্যাপার স্যাপারের উপরেই কেমন একটি নেতিবাচক একটা প্রভাব পড়ছে, কেমন যেনভাবে আমরা ঠিক সেই ভাইবটা পাচ্ছি না যে ভাইবটা আমরা প্রতিবার পাই। এবং আমরা দেখছি যে আমরা যখন কাজ করছিলাম এখানে যে রাস্তাটি আছে সেটা বন্ধ করে যখন আমরা কাজ করছি তখন মানুষজন বিরক্ত হচ্ছে। এছাড়াও সবটা মিলিয়ে দেখা যাচ্ছে যে কারা যেন এর আগের বারও আমাদের এই কাজটি বন্ধ করবার চেষ্টা করেছিল। আমরা সুস্পষ্টভাবে সেই সময় আমরা আমল দিইনি, আমরা ভেবেছি স্থানীয় কেউ। এইবার আমরা দেখলাম যে প্রায় একইভাবে আমাদের ছেলে মেয়েদেরকে এই হেনস্থ করার চেষ্টা করা হয়েছে। তাদেরকে বলা হয়েছে যে চারুকলা তুলে দেওয়া হবে এবং যেভাবে করে কাজটি মুছে দেওয়া হয়েছে তাতে আমার মনে হচ্ছে এখানে কোনো একটি বিশাল কোনো অপসংস্কৃতির ব্যাপার আছে। কারা যেন চাইছে না যে আমাদের এখানকার এইসব সাংস্কৃতিক কর্মকাণ্ড থাকুক। এই কালিমা লেপনটা আসলে আমি মনে করি যে বিশাল একটা ব্যাপক ঘটনা এবং একটি ছোট্ট ঘটনা নয়, অনেকগুলো টুকরো টুকরো ঘটনার মধ্যে একটি অন্যতম ঘটনা এটা। আর আপনি যদি আমাকে বলুন যে এটা আসলে সুস্পষ্টভাবে কে করেছে সেটা আসলে তদন্ত চলছে। শায়লা শারমিন, আপনাকে অনেক ধন্যবাদ চট্টগ্রাম স্টুডিও থেকে সরাসরি আমাদের নিউজ আওয়ার এক্সট্রায় যুক্ত হওয়ার জন্য। আগামীতে কখনো অন্য অনুষ্ঠানে আপনার সাথে দেখা হবে, আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। আমরা ছিলাম এতক্ষণ চট্টগ্রামে। খুবই দেখে খুবই খারাপ লাগলো আসলে যে এত রাত জেগে আঁকলো, সকালবেলা উঠে দেখলো যে ছবিটা কালো হয়ে গেছে। আমাদের সংস্কৃতি চর্চা বলেন সব কিছুকে অন্ধকার করে দিতে যাচ্ছে। ভেরি স্যাড। এখানে আপনি বিরতির পরে যুক্ত হয়েছেন, আমরা একটু এই আলোচনাটার মধ্যে ছিলাম যে বাঙালি সংস্কৃতি যে অসাম্প্রদায়িক ধারা, মানবতাবাদী ধারা, সেই ধারার বিরুদ্ধে আমরা এখন যদি ছোট ছোট করে কিছু পয়েন্টসও দেখি, যেমন ধরুন আমরা ভাস্কর্যকে ইদানিং মূর্তি বলতে শুনছি, আমরা দেয়াল চিত্র কালি দিয়ে মুছে দিয়ে
ফেলতে দেখছি, হ্যাঁ। মঙ্গল শোভাযাত্রা হবে, আমরা হেফাজতের পক্ষ থেকে হুমকি দেখছি মঙ্গল কেন শোভাযাত্রা যে বিরোধী। এটা করছে এটা কিন্তু মানে আমরা যারা শিল্পী বা শিল্পীর বাইরেও যারা আছেন আমরা বুঝতে পারছি না। মানে ওনারা বাধা দিতে দিতে এমন একটা পর্যায়ে চলে এসছেন, এখন ওনাদের মূল উদ্দেশ্যটা আমার কাছে মনে হয় যে শিল্পী সংস্কৃতি কিভাবে আটকানো যায়, প্রতিটা ক্ষেত্রে কিভাবে আটকে দেওয়া যায়, কিন্তু এভাবে কি আটকে দেওয়া যায় আসলে? না। আপনি নিজে আপনার একটা উদ্যোগ নিয়েছেন তরুণদের মধ্যে সংস্কৃতি চর্চা, বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যাওয়ার জন্য। আপনারা কি দেখতে পাচ্ছেন? সাড়া পাচ্ছেন নাকি সেখানেও নানা ধরনের বিভ্রান্তি দেখতে না, পাচ্ছেন? এটা হচ্ছে আপনি প্রথমে নামটা বলেছিলেন ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম। আসলে এটা আমরা কয়েকজন বন্ধু মিলেই করেছি। আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল আমরা কিছু একটা করব, কারণ আজকে অনেক বছর ধরে আমরা অ্যাক্টিংয়ের সাথে জড়িত, থিয়েটার করছি, তো আমাদের অনেক দিয়েছে। আমি একজন সেলিব্রিটি হয়েছি, কিন্তু আমি আসলে দেশের জন্য কি দিলাম? একজন সেলিব্রিটি যখন একজন মানুষ হয় তখন কিন্তু তারও দেয়ার অনেক কিছু থাকে। আমাকে আমার নাটক দেখছে প্রচুর দর্শক, হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক। আমি যখন গ্রামে যাই কোনো নাটকের শুটিং করতে, তারা এসে পানি দিচ্ছে, খেতে দিচ্ছে। এই যে যে ভালোবাসাটা, এখান থেকে আমাদের উপলব্ধি যে আমরা আমাদের এত করেছে, আমাদের আজকে তানভিন সুইটি বানিয়েছে, বা আমাকে তারিন জাহান বানিয়েছে, বা আপনি বলতে পারেন অনেকের কথা, শমিকা এসার, বিপাশা হায়াত বানিয়েছে। আমাদেরও তো কিছু দেওয়ার আছে দেশকে। তো ওই জায়গা থেকে যখন ভাবলাম আমরা কয়েকজন বন্ধু মিলে, যে অনেক দিন ধরে আসলে ভাবছি কি করা যায়, তখন আমরা ভাবলাম যে আমরা ইয়াং জেনারেশনকে নিয়ে কিছু করি। আমি অনেক জাজমেন্টে গেছি এই পর্যন্ত। যখন কাউকে জিজ্ঞেস করা হয়, ইয়াং মেয়েদের জিজ্ঞেস করা হয় যে আচ্ছা তুমি একটু বলো তো যে 21শে ফেব্রুয়ারি আমরা কেন উদযাপন করি, বিশ্বাস করবেন বলতে পারলো না। আমরা 26শে মার্চ কি দিবস বলে, কিচ্ছু বলতে পারলো না। ঠিক তার 1 বছর পরে ওই প্রোগ্রামে আবার আমি জাজমেন্ট করলাম, এবং ওই মেয়েটা আবার আমার এসে আসলো, মানে প্যানেলে আসলো। মেয়েটা বাদ পড়েছিল, এবং আমি ওকে দেখেই চিনে গেছি, এবং আমি আবার ওকে কোশ্চেন করলাম, বলতে পারেনি। তার মানে আপনি বুঝতে পারছেন কোথায় গেছে, যে আমাদের ইতিহাসগুলো আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তো ওই জায়গা থেকে আমরা কয়েকজন বন্ধু মিলে ঠিক করলাম যে না, আমরা এমন কিছু করি যাতে করে দেশের কাজে লাগে। তো আমরা একটা সংগঠন করেছি, ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম। এখান থেকে আমাদের প্রথম যে উদ্যোগটা নিয়েছি সেটা হচ্ছে পরম মুজিব কর্মসূচি। আমরা আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান আমরা জানি, আমরা সবাই জানি এখানে, কিন্তু উনি আসলে কিভাবে শুরু করেছিলেন, মানে উনি গোপালগঞ্জের মতন ওই রকম একটা, মানে তো আমি কিছুদিন আগে গোপালগঞ্জে গেছি, খুব যে হ্যাঁ উন্নত, কিন্তু একটা গ্রাম, আমার বাড়িও গ্রাম, আমার বাড়ির ওখানে দেখি যে নদী টদী, মানে গ্রামের মতন। কিন্তু সেই আরও আগে আপনি যদি চিন্তা করেন, ওখান থেকে একজন নেতা দাঁড়িয়েছে, তার মানে সে কত স্ট্রাগল করেছে। সে এই দৌড় দিয়ে কলকাতায় চলে যেত। আমরা এখন কলকাতায় যেতেই তো আমাদেরই তো সময় লাগে, আর তখন তো এত যে খুব যানবাহনটা খুব ইজি ছিল সেটাও না। কলকাতায় চলে যেতেন, নেতাদের সাথে দেখা করতেন। এই যে যে ওনার যে স্টোরিগুলো আছে, এটা আমরা অনেকেই জানি না। আজকে আমরা যদি না জানি, তাহলে আমাদের নেক্সট জেনারেশন কিভাবে জানবে? তানভীর সুইটি, আপনি যেহেতু বঙ্গবন্ধুর প্রসঙ্গ তুললেনই, আমি একটু আরিফ জেফতিকের কাছে যেতে চাই। আমি সরাসরি যে প্রসঙ্গটা যেতে চাই সেটা হলো, এই বঙ্গবন্ধুই আওয়ামী মুসলিম লীগ ছিল 55 সালে সম্ভবত, তিনি আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে একটি অসাম্প্রদায়িক দলে নামে এবং কর্মসূচিতে পরিণত করলেন। সেই বাংলাদেশ আওয়ামী লীগ এখন ক্ষমতায়, এবং আমরা যখন দেখি বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কালে দ্বিতীয় মেয়াদে যে ক্ষমতায়, এবং প্রায় 8 বছর 9 বছরের উপরে দুটি মেয়াদ মিলে, এরকম একটি সময়কালে যখন আমরা এই যে থ্রেটগুলো যেগুলির কথা বললাম, ভাস্কর্য মূর্তি হয়ে যাচ্ছে, মঙ্গল শোভাযাত্রার উপর হুমকি আসছে, এবং যেটি তানভীর সুইটিও বললেন যে আমরা আমাদের ইতিহাসের সাথেও তরুণদের পরিচয় করাতে, এই ঝুঁকিপূর্ণ জায়গাগুলো, তাহলে কি আমরা বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশের পথে আদৌ আছি এই মুহূর্তে? এই সন্দেহ, এই প্রশ্ন আপনার যেরকম আছে, আমার যেরকম আছে, আজকে বাংলাদেশের
হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আছে, এবং সেই প্রশ্নের জবাব আসলে যেহেতু রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই, রাজনীতি আর একটু না আগানো পর্যন্ত এটা বলা যাবে না। দৃশ্যমান দৃষ্টিতে দেখা যাচ্ছে, আপনি এত দূরে যাওয়ার দরকার নেই। এই বছর প্রকাশিত হয়েছে বঙ্গবন্ধুর যে রোজনামচাটা, এখানে আপনি তার অবজারভেশনগুলো যদি দেখেন, এই রাজনৈতিক তখনকার ওনার বিবর্তনের যে অবজারভেশনগুলো যদি দেখেন, যেটা উনি চিহ্নিত করছেন তখনকার পাকিস্তান শাসকরা করছে, এটা রং রং রং, এই ভুল, এই ধর্মের রাজনীতি দিচ্ছে, এটাকে উস্কাচ্ছে, এটা এই হুবহু জিনিসগুলো কিন্তু এখন হচ্ছে। সুতরাং আপনি বেশি দূরে যাওয়ার দরকার নাই, বা আমরা বঙ্গবন্ধু একটা বিশাল ব্যাপার, আমরা এত বড় স্কেলে এটাকে হয়তো আলাপ করার জায়গা নেই। অসাম্প্রদায়িক আপনি শুধু রোজনামচাটা যদি পড়েন, সেই রোজনামচার পাতায় পাতায় বঙ্গবন্ধুর যে অবজারভেশন, আজকে আমরা ঠিক সেই জায়গায় আছি, সেই একইভাবে ধর্মকে ব্যবহার করা হচ্ছে। সমস্যাটা যেটা হচ্ছে, বঙ্গবন্ধুর যে দৃঢ়চেতা ভাবটা ছিল, বা তার যে টোটাল টিমটা ছিল, সেই টিমের যে দাঁড়িয়ে যাওয়ার যে ক্ষমতাটা ছিল, সেই ক্ষমতাটা এখন আছে কিনা না, এই প্রশ্নগুলো করতে হবে। কারণ আপনি শুধু একক নেতৃত্বের কথা বললে হবে না। আমি তাজউদ্দিন আহমেদের কথা বলি, বঙ্গবন্ধুর সাথে তাজউদ্দিন ছিলেন, তাজউদ্দিন কোরআনে হাফেজ ছিলেন, আমরা কি কেউ জানি না। পাকিস্তানিরা কিন্তু দীর্ঘদিন প্রমাণ করেছে যে তাজউদ্দিন আসলে হিন্দু, ইন্ডিয়া থেকে এসেছে, ভারতের কুচক্রী, এইভাবে বলেছে। তাজউদ্দিন কখনোই সেটাকে নিয়ে কোনো প্রতিবাদে যান নাই। তাজউদ্দিন তার কাজ করেছেন, তাজউদ্দিন দাঁড়িয়ে আছেন ইতিহাসের পাতায়। যারা সেই প্রচারণা করেছিল তারা কিন্তু কখনোই সফলকাম হয় নাই। আজকের পরিস্থিতিতে সেই পর্যায়ের একজন নেতাকে যদি এটা বলা হতো, উনি মাথায় টুপি পরে নামাজের দাঁড়ানোর ছবি ফেসবুকে দিতেন। কারণ আপনি সেই জায়গাটায় এসে পিছিয়ে যেতে যেতে তাদেরকে স্পেস ছেড়ে দিচ্ছেন। আপনার স্পেস ছাড়ার কথা না, আপনার পিছনে মানুষ আছে, আপনার পিছনে সাধারণ জনগণ আছে, আপনি কেন স্পেস ছাড়ছেন? কাদের জন্য ছাড়ছেন? যাদেরকে ছাড়ছেন ইতিহাসে তাকিয়ে দেখেন, তারা কখনোই কি আপনার বন্ধু ছিল? তারা কি এই দেশের বন্ধু ছিল? এই প্রশ্নগুলো, সেই রাজনৈতিক প্রজ্ঞা, আমরা যদি বলি যে এখন সেই প্রজ্ঞাটা, বঙ্গবন্ধুর যে প্রজ্ঞাটা ছিল, তার টিমের যে প্রজ্ঞাটা ছিল, সেই প্রজ্ঞা কতটুকু এখন আমরা বাস্তবায়ন করতে পারছি, এটা আরো আগামীতে আরো একটু পরিষ্কার হবে। ডক্টর মাধবাচার্য, বিরতির আগে একজন দর্শকের প্রশ্ন ছিল, বাংলাদেশের রাজনীতিতে যে সহিংসতা, আমরা যদি বিস্তারিত সহিংসতার আলোচনা নাও যাই, ধর্মীয় যেই জঙ্গিবাদী তৎপরতা কিংবা যে ধরনের সহিংসতা, সাম্প্রদায়িক তৎপরতা, এই জায়গায় আপনি কোথায় আশাবাদ দেখতে পান, কিভাবে দেখতে পান? আমরা তো দেখছি যে ধর্মীয় রাজনীতির সংগঠনগুলো কিংবা রাজনীতি ধর্মের ব্যবহার ক্রমাগতই বাড়ছে। আমরা সেভাবে দেখি না, আমরা গ্রহণকর্তার অ্যাঙ্গেলে যেটা দেখি, আমরা বাংলাদেশ দেখি আর বাংলাদেশের মানুষ দেখি। আচ্ছা, সে কোন দল করলো আর না করলো, কোন দল পালন করলো না করলো, এটা নিয়ে আমার বিতর্কে যাওয়ার কোনো দর্শক আপনাকে প্রশ্ন করেছিল যে সহিংসতার, উনি সেটা না জেনেই করেছে। সহিংসতা আমিও করতে পারি কালকে, আমি যদি একটা মহাপুরুষ বা আমি যদি ফেরাস্তা, এটা বলবো না। আমারও তো ইচ্ছে হতে পারে, আমার সংঘর্ষটা কেন হচ্ছে, আমার প্রাপ্যটা আমি পাচ্ছি না বলেই হচ্ছে, অত আমার কোনো দাবি আছে হতে পারে। আমরা ভিতরে না ঢুকে শুধু ডাইরেক্ট দোষ আরোপ করা শুরু করি। এই জন্য আমাদের দুর্ভাগ্য। আমরা কিন্তু সবাই জ্ঞানী, কিন্তু বিবেকী নয়। বিবেক থাকলে কথাবার্তা বলো, অনেক হিসাব করে বলবে। যে উনি বলছে যে জঙ্গিবাদ বা যাই বলেন না কেন, আমি ওগুলোকে একসঙ্গে আমি দেখি না। আমি দেখি যে যদি মানুষ সৃষ্টি হয়েছে পৃথিবী, সব মানুষের সৃষ্টি হয়েছে পৃথিবীতে। ধর্মের সংজ্ঞাটা হচ্ছে, একটা ধর্মের সংজ্ঞা জানতে হবে। অনেক ধর্মের সংজ্ঞাতে জানে না। ধর্মের সংজ্ঞা হচ্ছে যে আমি ভালো থাকবো আর অপরকে ভালো রাখবো, এর মাধ্যমে সৃষ্টিকর্তাকে স্মরণ করবো। আমি ভালো থাকবো, আপনাকে ভালো রাখবো না, এটা কখনো ধর্মের সংজ্ঞা হতে পারে না। আবারও আমি বলছি, ধর্মের সংজ্ঞা হচ্ছে আমি ভালো থাকবো, আপনাকে ভালো রাখবো, এর মাঝে গিয়ে সৃষ্টিকর্তাকে স্মরণ করবো। এই হচ্ছে ধর্মের সংজ্ঞা। বাকিগুলো কিন্তু ওগুলো বানানো, ওগুলো দিয়ে আমি জ্যোতিষশাস্ত্র, আমি ফান্ডামেন্টাল কারণ সচ্ছা করে দিল। আমরা দেখেন, এইসব ডিবেট আসতে গেলে মিনিমাম 7,000 বছর ইতিহাস জানতে হবে, হিস্টোরিক্যাল সক্রেটিস জানতে হবে, হিস্টোরিক্যাল প্লেয়ারও জানতে হবে, বৌদ্ধ দর্শন জানতে হবে, অনেক দর্শনের প্রভাব আছে। আমরা জানি মানুষ কথা বললে বুঝতে পারে তার কী জ্ঞান আছে, বুঝতে পারি। জ্ঞানের সীমাবদ্ধতার কারণে অনেক কথা বলে, জ্ঞান আছে কিন্তু বিবেক দিয়ে কথা বলে না। আর উনি যেটা বলতেন সংঘর্ষ, তাহলে বুঝতে যাচ্ছে সংঘর্ষের কথা বলবেন কেন? যে কারণে সংঘর্ষ হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন। আজকে আপনি কিছুক্ষণ আগে বললেন আবাসদের সাথে কথা বলছেন, তিনি কেন বলছেন এটা আমি জানি, বিবেকগুলো বুঝবেন, আমরা জানি কেন বলছেন। উনি বলছেন চাইছেন দেশে একটা সংঘর্ষ না হোক, চেষ্টা করেছেন। উনি চেষ্টা করছেন বিএনপির সাথে একটা কাছাকাছিভাবে আসবেন, চেষ্টা করছেন না তাই না। আর আজীবন কেউ কখনো কেউ ক্ষমতা থাকে না, এটা আমিও জানি, আপনি জানেন, ওনারাও জানেন। এই একটা অবস্থায় আসবে, এই যে ওনারা যে বললেন যে জ্যোতিষশাস্ত্রের কোনো একটা প্রয়োজন নাই, যে কথা বললেন, তা আমি যদি ওনাকে প্রশ্ন করি যে ভাষা নিয়ে দেশে কোনো কিছু করতে পারলেন না, এই প্রধানমন্ত্রী হতে পারলেন না, এদের বঙ্গবন্ধু কেন করলেন? আর তো অনেক নেতা দেশে ছিল, তো বঙ্গবন্ধু কেন আসলেন? তাহলে ওনার একটা ভাগ্য ছিল, ওনার একটা কেরিয়ার ছিল পূর্বজন্মে,
তা আল্লাহ থেকে নিয়ে আসে সেটা, অথবা আসানে সেটা নিয়ে আসে নাই, অন্যরা নিয়ে আসে নাই। পৃথিবীতে যাদের মোদি গভর্নমেন্ট হলো ইন্ডিয়াতে অনেক চেষ্টা করছে না হওয়ার জন্য, ওবামা হলো অনেক চেষ্টা না হওয়ার জন্য, ট্রাম্প হলো না হওয়ার জন্য আমার চেষ্টা করতে, কিন্তু তিনি হয়ে গেলেন। তা কেন হলেন? এগুলো জবাবকে দেবেন আপনি। তাহলে বোঝা যাচ্ছে নিয়তি কেন বাধ্যতে, নিয়তি একটা আল্লাহর ইচ্ছা ওনার কাজ উনি করেন। কাকে কোথায় বসাবে, কোথায় নেবেন না নেবেন তিনিই জানেন। ওনার উপর বিশ্বাস করে আমরা কাজ করি। আর উনি যেটা বলছেন বাংলাদেশের বাংলাদেশের রাজনীতি যেদিন বাংলাদেশ জন্মগ্রহণ করেছে সেদিন থেকে শুরু হয়েছে। আপনি এই যে স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধুর মতো আপনি নেতা হারালাম, সাইন নেতা হারালাম, জিয়াউর রহমানকে হারালাম, আর অনেককে হারালাম। তাহারে দিয়ে তো আমরা আছি, আরও হারাবো সামনে। এটা বাংলাদেশ সংঘর্ষ দিয়ে শুরু হয়েছে, গ্রহ নক্ষত্র গন্ডলটা তো সেখানে হয়েছে। এটা বিজ্ঞানের আলোকেও পড়বে না, আর ওনার আলোকে পড়বে না, আমাদের আলোকে পড়ে। কেন এটা হচ্ছে? ডক্টর মাধবাচার্য, মাশরুল আমিন, আমি আপনার কাছে আসতে চাই, একটা বিরতির সময় হয়েছে, কিন্তু যেটি বোঝার বিষয় যে যখনই নতুন বছর আসে তখনই আমরা আশাবাদী হই, কিন্তু জ্যোতিষশাস্ত্র যেভাবে আমাদেরকে বোঝাতে চায় সেইভাবে আশাবাদী হওয়াটা কতটা ঠিক মনে করেন? ওনার কিছু বক্তব্য আছে, আপনার মন্তব্য আছে, এবং আমরা নিশ্চয়ই আপনাদের কাছে আসবো। প্রিয় দর্শক, থাকুন আমাদের সাথে। আমরা বাংলাদেশ নিয়ে ভাবছি, যদিও 30 কোটি বাঙালির জন্যেই নতুন বছর আসতে যাচ্ছে। দেখা যাক কি দাঁড়ায় আমাদের আলোচনা। থাকুন আমাদের সাথে। গানেতে সব বাঙালি খুশির মেলায় দেশটা আসে আইলো 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 রে, আইলো 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 রে, রঙে ভরা বৈশাখ আবার আইলো রে। গানেতে সব বাঙালি খুশির মেলায় দেশটা আসে আইলো 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 রে, আইলো 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 রে, রঙে ভরা বৈশাখ আবার আইলো। বাংলাদেশের তো বটেই, বিশ্বজুড়ে 30 কোটি বাঙালির নতুন বছর 1424। আমরা মঙ্গল উৎসবে আছি। এটি নিউজের বিশেষ আয়োজনে কথা বলছি এক নতুন বছর কেমন যাবে সেটা নিয়ে। একটু সহজ কথা যেমন হচ্ছে, একই সাথে আমাদের দেশের যে অসাম্প্রদায়িক ধারা, বাঙালি জাতির যে মানবতাবাদী ধারা, সেটা যে নানাভাবে আজকে হুমকির মধ্যে বা ঝুঁকির মধ্যে পড়েছে, সেটা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি। একটু মাশরুল আমিন, আপনার কাছে যদি যেতে চাই, বিরতির আগে ডক্টর মাধবাচার্য যদি বলছিলেন যে এই যে গ্রহ নক্ষত্র অনেক কিছুর প্রভাব নতুন বছরে মানুষের জীবনযাপনের মধ্যে থাকে, এবং সেগুলি রাজনীতিতেও থাকে। আপনি কি ঠিক মনে করেন এটা আদৌ থাকে? না, সেটা তো অবশ্যই থাকে না। আর উনি যেটা বলছিলেন যে সব কিছুই পূর্ব নির্ধারিত, নিয়তিটা যে ফলাফলটা পূর্ব নির্ধারিত, এটা খুবই ভুল কথা। এবং যেটা হচ্ছে আরেকটা কথা উনি বলেছেন যে প্রকৃতিতে যা আছে সেটার অধীনেই সব কিছু। আসলে না, মানুষ প্রকৃতির মধ্যে এমন একটা প্রাণী যে নিজের পরিবেশ দ্বারা প্রভাবিত হয়, এবং এখন সে তার নিজের প্রয়োজনে সেই পরিবেশকে সে পরিবর্তিত করতে পারে, নিজের প্রয়োজন অনুযায়ী সেটাকে সে কাজে লাগাতে পারে। আমাদের কথা হচ্ছে, আপনি যখন এই বোধটা আপনার ভেতরে কাজ করবে, তখন আপনি আপনার সীমাবদ্ধতাগুলোকে আপনি চিহ্নিত করতে পারবেন, এবং তখন আপনি সেই অনুযায়ী কাজগুলো করতে পারবেন। এবং প্রত্যেকটা, উনি বঙ্গবন্ধুর কথা বলছিলেন, উনি ভাসানীর কথা বলছিলেন, প্রত্যেক বা যে কোনো সাফল্য, যে কোনো ব্যর্থতা, প্রত্যেকটার পেছনে কারণ অবশ্যই আছে। অযৌক্তিকভাবে কোনো কিছুই হয় না, এবং প্রত্যেকটা জিনিসকে ব্যাখ্যা করা সম্ভব বিজ্ঞানের মধ্য দিয়ে। এবং এটা হচ্ছে আপনার অনেক কিছুই আপনি বলতে পারেন যে এই বিষয়টার উত্তরটা নেই কেন। বিজ্ঞান বলে যে আমি যে তথ্যগুলো পেয়েছি, আমি যে পর্যবেক্ষণ করছি, সেখান থেকে সেটা আলোকে আমি বলতে পারি এই বিষয়টা এমন হচ্ছে। এখন যেটা হচ্ছে যে আপনি আশাবাদী অবশ্যই হবেন, এবং আগামী দিনের সুন্দর বাংলাদেশ চাইবার জন্য আমাদের যে প্রস্তুতিটা, আমাদের যে মানসিক এবং আমাদের যে আনুষঙ্গিক যে প্রস্তুতিটা প্রয়োজন, সেটা আমাদের দরকার। আমাদের পরিবর্তনটা, কোনো পরিবর্তন পৃথিবীতে, এমনকি প্রকৃতিতে কখনোই কোনো পরিবর্তন আকাশ থেকে পড়ে না, অর্থাৎ হুট করে হয় না। প্রতিটার পেছনে কারণ থাকে, এবং নিউটনের ল বলেন বা যে কোনো কিছুতেই কিন্তু আপনার এটা অবশ্যই, অর্থাৎ আপনাকে চেষ্টা করতে হবে। এই বোধের জায়গা থেকে যে আমাদের বাংলাদেশ, আমি খুব বেশি
আশাবাদী দেখি না এখনকার মনে হয়। কিন্তু যেটা হচ্ছে একজন যুক্তিবাদী মানুষ যখন সে বুঝবে যে এই পরিবর্তনটা হ্যাঁ আশাবাদী না, অন্ধকার সামনে, কিন্তু আমি জানি অন্ধকার সামনে, তার মানে আলোটা জ্বালাতে হবে, এই বোধটাও কিন্তু একসঙ্গে কাজ করছে। তখন সেই আলো জ্বালাবার জন্যে, সেই সমস্যাগুলোকে মুখোমুখি হবার জন্যে যুক্তিবাদ বরং আলো জ্বালানোটাই শেখায়। অবশ্যই। আমরা যদি একটু চলে আসতে চাই আরিফ জীবতিক আপনার কাছে, সেটি হচ্ছে যে ধরুন একটা তো হলো যে আমরা একদিকে জ্যোতিষশাস্ত্র, একদিকে জ্যোতির্বিজ্ঞান, আপনি নিজে সমাজবিজ্ঞানেরই মানুষ বাস্তবে, ব্লগার এবং একই সাথে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, এবং একদিকে অভিনয় শিল্পী। আলোচনাটা হয়তো মনে হতে পারে যে একটু এদিক সেদিক হচ্ছে। আমি আসলে যে জায়গায় যেতে চাই সেটা হলো এই যে সমাজে বিজ্ঞান মনস্কতার বিষয়টি, এইটা বিজ্ঞান যত এগোচ্ছে, এবার যদি বলি বাংলাদেশও যত এগোচ্ছে, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক উন্নতি যত এগোচ্ছে, যে আলোচনাটা আমি যেতে চাই যে বছরের শুরুর দিকে কি আমরা এটা একটু রিভিউ করার প্রয়োজন যে বিজ্ঞান এগোচ্ছে, বাংলাদেশও এগোচ্ছে, অর্থনীতিও এগোচ্ছে, কিন্তু আমরা চিন্তায় কি আসলে আমাদের বিজ্ঞান মনস্কতা যে জায়গাটি সেটা কি আসলে ততটা এগোচ্ছে না? আমরা কি ধর্মকে ব্যক্তিগত জায়গায় রেখে রাষ্ট্রকে সবার করতে পারছি না? আমরা কি উৎসবকে সবার করতে পারছি না? এই পয়েন্টটা যদি একটু বলেন, এখানে কোথায় আমাদের ব্যর্থতা? আমরা এগুচ্ছি মানেটা কি? আমরা পাঠ্যপুস্তক কেমন ভাবে হবে সেটা হেফাজত আমাদেরকে লিস্ট করে দিচ্ছে, না, আমরা সেইভাবে অর্থনীতিতে এগোচ্ছি। না না, আমরা সেই বলছি এগোচ্ছি সোশ্যাল কথা না। ইন্ডেক্সে এগোচ্ছি। আপনি ইনকাম বেশি করা মানে কিন্তু এগোনো নয়। এটা আপনাকে মানতে হবে যে সোশ্যাল ইন্ডেক্সের কথা যে কথা বলছেন, মানুষ তার সচেতনতার জায়গা থেকে যদি না হয়, ভুরি ভুরি জিপিএ 5 পাওয়া যাচ্ছে, কিন্তু সুইটি একটু আগে যে কথা বললেন যে 21শে ফেব্রুয়ারি কি হয়েছে জানে না, আপনি যদি সেই মেয়েটাকে জিজ্ঞেস করেন সেও কিন্তু জিপিএ 5, জিপিএ 4 আজকাল কেউ পায় না। সুতরাং আপনি যদি বলেন যে আমরা তো 80% লোক জিপিএ 5 পেয়েছে, আমরা শিক্ষায় এগুচ্ছি, এটা কি সুইটির যে বক্তব্য সেটাকে সমর্থন করে? কখনোই করে না। এর মানেটা কি? আপনার একটা বিশাল গ্যাপ আছে। আপনি দেখার মধ্যে এগুচ্ছেন। অর্থনীতি এগুচ্ছে কোথা থেকে এগুচ্ছে? অর্থনীতি এগুচ্ছে সেই জায়গায় গার্মেন্টসের শ্রমিক, নারী শ্রমিকদের প্রতি ফোঁটা ঘামে অর্থনীতি এগুচ্ছে, এবং একই সাথে এই রাষ্ট্রের আধ্যাত্মিক গুরু হিসাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে যিনি বলেছেন যে গার্মেন্টসের কাজ করে না জেনা করে, এটা তোমাদের দেখতে হবে। তো আপনি কোথায় এগুচ্ছেন? অর্থনীতি যে জায়গায় এগুচ্ছে আর আপনি যে জায়গায় রাজনীতিকে নিয়ে যাচ্ছেন, আপনি যে জায়গায় সংস্কৃতিকে নিয়ে যাচ্ছেন, সেটাকে এগুনে বলে? আপনি যে রাজনৈতিক দল একটা সময় নববর্ষে র্যালি করতেন, এই বছর আপনি করবেন না, ক্যান্সেল করেছেন। আজকে নিরাপত্তার কারণে হোক বা যে কোনো কারণে হোক, চারুকলার মঙ্গল শোভাযাত্রা বিকেল 5টার মধ্যে বা 6টার মধ্যে শেষ করার জন্য ডিএমপি বলছেন, সেটাকে আমি সমর্থন করছি। আপনি স্কুলগুলোকে বলছেন যে এটা আয়োজন করতে এবং বাচ্চারা এগোবে, সেটা যেরকম একই সাথে আছে, সেই একইভাবে আপনি নিজে করছেন না। এবং এর আগে যে মেসেজগুলো দিচ্ছেন, ভাস্কর্যকে মূর্তি বলার সাথে সাথে চারুকলার মুছে যাচ্ছে। এবং আমি চারুকলার ফেসবুকে ভিডিও দেখেছি, ওইখানে একটা লোক খুব প্রকাশ্যে হুমকি দিচ্ছে যে চারুকলা উঠিয়ে দেবে। এই জিনিসগুলো তো হচ্ছে। সুতরাং আপনি এগুচ্ছেন শুধু অর্থনীতির নিয়ামকে যদি মাপেন হবে না, আপনি আপনার সংস্কৃতিতে কতটুকু এগুচ্ছেন, আপনি আপনার কালচারাল টোটাল জিনিসটা কত, মানবিক বোধের জায়গায় কতটুকু এগুচ্ছেন সেটা দেখতে হবে। আজকে সুনামগঞ্জের মতো জায়গায় হাজার হাজার মানুষ দুর্ভিক্ষের মুখে পড়বে, বাঁধ ভেঙে গেছে, এটা নিয়ে আপনি কতটুকু ভাবছি? আজকে ঢাকা শহরে সবগুলা ট্যানারি বন্ধ করে দেওয়া হয়েছে, 50,000 শ্রমিক সরাসরি বেকার হয়েছেন, কারণ ট্যানারি শিল্পটা সাভারের যে জায়গায় যাওয়ার কথা সেখানে যায়নি, সেখানে প্রস্তুতি নেই অথবা মালিকরা যান নাই, সেটা ভিন্ন বিতর্ক। 50,000 লোক চাকরিচ্যুত হচ্ছেন বছরের, এই বাংলা বছর আগামীকাল নববর্ষ হবে, তাদের ব্যাপারে কি আমরা ভাবছি? সেই মানবিক বোধ কি আমাদের যাচ্ছে? আজকে তো মিডিয়া অনেক সক্রিয়, সোশ্যাল মিডিয়া অনেক সক্রিয়, আমরা দ্রুতই আলাপগুলো করতে পারি, জানি, আগে যেগুলো জানতাম না। আজকে রাজন নামের যে ছোট শিশুটিকে হত্যা করা হয়েছিল, তার ভিডিওটা দেখেই তো আমরা সচেতন হয়েছি। তো এই সচেতনতার জায়গায় তো মিডিয়া, এখন যদি আপনি বলেন মিডিয়া এগুচ্ছে, অবশ্যই এগুচ্ছে, সোশ্যাল মিডিয়া এগুচ্ছে, মানবিক বোধ কি এগুচ্ছে? না, প্রশ্নটি ওখানেই যে তাহলে আমরা নানা ইন্ডেক্সে হয়তো এগোচ্ছি, কিন্তু সাংস্কৃতিক মানে, বিজ্ঞান চেতনায়, অসাম্প্রদায়িকতায় এগোচ্ছি না কেন? ব্যর্থতাটা কোথায় হচ্ছে? প্রশ্নটা তো আমি ওটাই করতে চাচ্ছি। আপনি একইভাবেই এগোচ্ছি না আপনিও বলছেন, কিন্তু আমি বুঝতে চাচ্ছি যে ব্যর্থতাটা কোথায়। তার মানে আমরা বড় জায়গাটি রাজনীতি, সেখানেই আমরা ব্যর্থ হয়ে পড়ছি। অবশ্যই, কারণ সব কিছু নিয়ামক হচ্ছে রাজনীতি, এবং রাজনীতি যদি এটাকে অ্যাড্রেস না করে তাহলে সমস্যা তৈরি হয়। এটা গ্লোবাল পলিটিক্স এই দেশের মধ্যে আছে, যেটা একটু আগে দর্শকও বলেছেন যে এক ধরনের কুচক্রী মহল দেশকে আগাতে দিতে চায় না, সেই গ্লোবাল পলিটিক্সের শিকার আমরা এই যে মৌলবাদী বলেন বা এই যে জিনিসটা, এটা কিন্তু খুব বিচ্ছিন্নভাবে, হ্যাঁ আমরা রাষ্ট্রীয়ভাবে বলছি এখানে আইএস নাই, আইএস না থাকুক, তার স্পিরিট, তার চেতনাটা কেউ না কাউকে তো এখানে নিয়ে আসছে। সুতরাং এই আন্তর্জাতিক একটা পলিটিক্স আছে। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে ডেমোগ্রাফিক কারণে আমাদের যে
তরুণ বয়সের লোকজন এখন অনেক বেড়ে গেছে। তারা শুধু, আপনি তরুণ ডেমোগ্রাফিক অ্যাডভান্টেজ চাইলে ওই তরুণদেরকে কিন্তু আপনাকে লেখাপড়া শেখাতে হবে, তাদেরকে চেতনার জায়গায়, তাদের বোধের জায়গাটা জাগ্রত করবে। আমাদের শিক্ষা ব্যবস্থা সেইভাবে আগায় নাই। আমরা GPA 5 তৈরি করার শিক্ষা ব্যবস্থা তৈরি করেছি। আমরা একেবারে গ্রামের তৃণমূলে প্রাথমিক বিদ্যালয় দিচ্ছি, গ্রামের তৃণমূলে মাদ্রাসা দিচ্ছি, সেটাতে কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে তাদের শিক্ষা মান আপনি কি নিশ্চিত করছেন। আপনি সার্টিফিকেটকে মূল্যায়ন করলেই তো হবে না, তার শিক্ষামান তো দেখতে হবে। আপনি যদি এখন ঘোষণা দেন যে প্রাইমারি স্কুলের যে যতটুকু লেখাপড়া ততটুকু লেখাপড়া করলেই সেটাকে আপনি মাস্টার সমমানে নেবেন, আপনি অফিসিয়ালি নিতে পারবেন, কিন্তু তার লেখাপড়ার জায়গাটা ওইখানে গেছে কিনা এটা কে মনিটর করবে? যার কারণে যেটা হচ্ছে, আমরা তরুণরা বয়সে বড় হচ্ছে, তরুণরা ফ্যাশনে বড় হচ্ছে, অন্যান্য জায়গায় বড় হচ্ছে, তার মেধা ও মননের একটা গ্যাপ তৈরি হচ্ছে কোথাও। এবং এই মেধাকে লালন করার যে জায়গাটা, মননকে বিকশিত করার জায়গাটা, সেই ব্যবস্থাটা রাষ্ট্র নিচ্ছে না, এবং সেই কারণেই আমরা এইসব জায়গায় ব্যর্থ হচ্ছি। তানভীর সুরি, আমরা তো রাজনীতির একটা ব্যর্থতা দেখতে পাচ্ছি, সেটি আরিফ জেবতিকে বললেন। নানা সময় আমরা এখানে নানা ক্ষেত্র থেকে আলোচকরা এখানে আসেন, নানা পেশার আলোচক, তারাও একইভাবে আমাদের রাজনীতি আমাদের এগিয়ে দিতে পারে, কিন্তু সেখানে নানা ঘাটতি, ব্যর্থতা, দুর্বলতা সেগুলো চিহ্নিত করছে। কিন্তু সংস্কৃতি, এই লড়াইয়ের জায়গাটা তো সংস্কৃতি কর্মীরাও কি আসলে ঠিকঠাক লড়াইটা করছেন? সেখানেও কি ব্যর্থতা আপনি দেখতে পান? সেখানেও কি অনেক ধরনের সাম্প্রদায়িক চিন্তা, মননের ঘটনা প্রবাহকে সেখানেও আমরা দেখতে পাই না? সেখানেও কি একটা দুর্বলতার জায়গা নেই? আপনার কি মনে হয়? না, আমার কাছে মনে হয় সাংস্কৃতিক কর্মীরা খুবই রাজনীতি, আপনি দেখেন যখনই কোনো সমস্যা বা কোনো কিছুর মধ্যে পড়ে, সাংস্কৃতিক কর্মীরা কিন্তু রাস্তায় এসে দাঁড়ায়। কিন্তু হেফাজতরা এত বড় একটা হুমকি দিল, আমরা কি আসলে দেখেছি সংস্কৃতি কর্মীদের এটা নিয়ে খুব সরাসরি পরিষ্কার অবস্থান নিয়ে কথা বলতে? কথা বলেনি হয়তো ভাবে, কিন্তু বলেছে, কিন্তু মাঠে দেখেছি। একদম যে বলেনি সেটাও কিন্তু না। হ্যাঁ, আর আমাদের এটা হচ্ছে যে আমরা তো, আপনি একটু আগে বললেন যে আমরা এগিয়ে গেছি নাকি, আমরা যদি আমাদের জায়গা থেকে দাঁড়াই, আমরা কিন্তু এগিয়ে গেছি, অনেক দূর এগিয়ে গেছি। আমরা কোনোদিনও ভাবিনি যে পদ্মা সেতুটা হবে, ভেবেছিলাম কোনোদিন হবে, হচ্ছে কিন্তু, বানাচ্ছে কিন্তু। কিন্তু একটু আগে ভাইয়া বলল যে কিছু মানুষ আছে বাধা দিবেই, এটার প্রতিবাদ করতে হবে। আমি যদি ভয় পেয়ে গুটিয়ে নিজেকে বাসার মধ্যে বন্দি করে রাখি, সেটা কিন্তু হবে না, আমাকে বের হতে হবে। আর এই যে আপনি বললেন হেফাজতে আমাদের মঙ্গল শোভাযাত্রা করতে দেবে না, আসলে কি আমরা শিল্পীরা যাব না? সবাই যাচ্ছি, কিন্তু সবাই যাচ্ছে, এবং সবাই সবার জায়গা থেকে সবাই বের হচ্ছে, যাবে, এবং এটা আমরা প্রতিবাদও করেছি। মাশাআল্লাহ, মিনা, একটা ছোট্ট বিষয় যদি আপনি একটু বলেন যে বিজ্ঞান আপনারা বিজ্ঞান নিয়ে অনেক ধরনের তৎপরতার মধ্যে আছেন, কিন্তু তরুণদের মধ্যে বিজ্ঞান মনস্কতার অভাব কি দেখেন? এখন যতটা প্রযুক্তি ব্যবহারে আগ্রহী, ততটা বিজ্ঞান মনস্ক চিন্তা কি আপনি দেখতে পান? একটা বিষয় আমরা জেনেছি যে রাজনৈতিক চিন্তা তরুণরা খুব আগ্রহী নয়, সাংস্কৃতিক লড়াইয়ে তরুণদের আগ্রহ খুব বেশি দেখা যায় না, যতটা ধরুন অভিনয়, স্টারডমের প্রতি আগ্রহ আছে। ঠিক ওইভাবে আমি বুঝতে চাচ্ছি যে বিজ্ঞান চিন্তায় কি তরুণরা আগ্রহী এখন? প্রথমত আমি যেটা বলতে চাই, আরিফ জেবতিক উনি যেটা বলছিলেন যে আমাদের এখানে শিক্ষার মান বা আমাদের মানসিকতা বা সংস্কৃতিটা যে হওয়াটা, সেটার জন্য একটা ছোট্ট আমার নিজস্ব একটা পর্যবেক্ষণ আছে যে আমি যখন স্কুলে পড়ি, প্রাইমারি স্কুলে, আমি পড়েছি দেশে দেশে পড়ে সারা বুক টান করে দাঁড়া, কে কে তোরা যাবি বল, খোকা খুকে আগে চল, এটা ছিল। আর এখন পড়ছে কি, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিরছা, অর্থাৎ খাওয়া যে খাস কি পান্তা ভাত চাষ কি, অর্থাৎ এই যে মানসিকভাবে যে আমাদের যে শেখাচ্ছি আমরা বাচ্চাদেরকে, এইটা কিন্তু আসলে বিচ্ছিন্ন কোনো ঘটনা আমি মনে করি না। এটা সম্পূর্ণ রাজনৈতিক বিষয়ের অধীন, যে আমাদের শিক্ষা সংস্কৃতি বলেন বা বিজ্ঞান চর্চা বলেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেখানে সত্যেন বোস কাজ করেছেন, এবং আজকে যে হিগস বোজন বা গড পার্টিকেল, এইটার যে সত্যেন বোসের যে কাজ, উনি ঢাকা ইউনিভার্সিটি কার্জন হল থেকেই কাজ করেছেন। এই মহাবিশ্ব সৃষ্টিতত্ত্ব নিয়ে যিনি কাজ করেছেন, জেবি নার্লিকার, উনি এসে, আচ্ছা সত্যেন বোস কোথায় কাজ করেছেন আমি দেখতে যাব, আমি তো ওনাকে নিয়ে গেলাম, দেখা গেল যে রুমে সত্যেন বোস বসতেন সেখানে ওনার কোনো স্মৃতি নেই যে হ্যাঁ উনি এই রুমে বসতেন।
কিন্তু আর কিছুই নাই। যারা ওখানে কাজ ছিলেন তারা বললেন যে হ্যাঁ এটা ওনার রুম, কিন্তু আমরা সত্যেন বোসকে আমরা জানছি না। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স ডিপার্টমেন্ট একসময় বিশাল একটা প্রতিষ্ঠান ছিল, কিন্তু আজকে যেই ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে পদার্থবিজ্ঞান বিভাগে বা গণিত বিভাগে, তাদের প্রধান একটা অংশ, প্রধান প্রায় 99% বলবো যে বুয়েট অথবা মেডিকেলে ভর্তির সুযোগ না পাওয়ার কারণেই তারা এগুলোতে যাচ্ছে। অর্থাৎ তারা বিজ্ঞানে আগ্রহী হচ্ছে কোন দিক থেকে? তাদের পেশাগত ভবিষ্যৎ চিন্তার থেকে একটা জব সুবিধা কোথায় পাবে, কিন্তু সেই বিজ্ঞানটাকে যে বিজ্ঞানের কোন বিষয়টি পড়লে চাকরি ভালো, রাইট, কিন্তু বিজ্ঞানের যে নিজস্ব একটা সংস্কৃতি আছে, সেই বোধটা কিন্তু আমাদের শিক্ষক বা আমাদের ব্যক্তি পর্যায়ে বা যে কোনো সেই কালচারটা, সেই রাজনৈতিক কালচার বা বলেন বা বিজ্ঞানের সংস্কৃতি বলেন, সেটা কিন্তু আমরা অভ্যস্ত না। যার কারণে আমরা বিজ্ঞান ফিজিক্সের অনেক তত্ত্ব আমরা বলতে পারলেই মনে করি হ্যাঁ সে বিজ্ঞানী হয়ে গেল, কিন্তু সেই যে বিজ্ঞান মনস্ক যা আরেকটা ব্যাপার, যে ফিলোসফির ব্যাপারটা, এই বোধটা এটা আমাদের নেই। ফলে যেটা হচ্ছে যে এখানে যারা কাজ করছে বিজ্ঞানে আগ্রহী অনেক ছেলে মেয়ে আছে, প্রচুর আছে, কিন্তু যেটা হচ্ছে যে তারপরেও যে আমাদের ভূমিকম্প হচ্ছে কেন হচ্ছে, এই কারণ হচ্ছে, বা চাঁদে কাউকে দেখা যাচ্ছে, এই জায়গাটা কিন্তু বাস্তবতা। এখন এটা কি কিন্তু চাঁদে কাউকে দেখা যাচ্ছে এই জায়গাটি বাস্তবতা, এইটাকে কিন্তু আমরা অস্বীকার করছি না। আলোচনার এই জায়গাটিতে আমরা ফিরতে চাই। আমাদের শেষ বিরতিতে যেতে হচ্ছে। ডক্টর মাধবাচার্য, আপনার কাছেও আসবো 80টা বিরতি থেকে। প্রিয় দর্শক থাকুন, নিউজ আর এক্সট্রার বিশেষ আয়োজন মঙ্গল উৎসবে আসছে একটা বিরতির পর। একটানেতে সব বাঙালি খুশির মেলায় দেশটা আসে আইলো 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 রে, আইলো 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 রে, রঙে ভরা বৈশাখ আবার আইলো রে। সব বাঙালি খুশির মেলায় দেশটা আসে আইলো 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 রে, আইলো 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 রে, রঙে ভরা। প্রিয় দর্শক, আমরা নিউজ আওয়ার এক্সট্রার বিশেষ আয়োজনে আছি, সরাসরি এটি নিউজের স্টুডিও থেকে আছি মঙ্গল উৎসবে। আগামীকাল থেকে আমাদের যে নতুন বছর 1424, সেটি কেমন যাবে একটু সহজ করে বোঝার চেষ্টা, পাশাপাশি আমাদের যে আশঙ্কা উদ্বেগগুলো আছে গোটা দেশ জুড়ে, বিশেষ করে আমরা এখন যে সময়কালের মধ্য দিয়ে যাচ্ছি, সাম্প্রদায়িক অপশক্তির যে হুমকি, সে সমস্ত বিষয়, এবং একই সাথে রাজনীতি এবং সংস্কৃতির করণীয় কি বোঝার চেষ্টা করছি আমাদের আলোচকদের কাছ থেকে। শেষ পর্যায়ে আমরা ডক্টর মাধবাচার্য, আপনি যদি একটু বলেন যে আমাদের তরুণরা সংস্কৃতি প্রশ্নে, রাজনীতির প্রশ্নে, তারা যদি সঠিক রাজনীতি, সঠিক সংস্কৃতি এবং বিজ্ঞান মনস্ক না হয়, তাহলে যতই তারা ভাগ্যে বিশ্বাস করুক, তারা যদি কর্মতৎপর না হয়, তারা যতই হাত গণনার দিকে তাকিয়ে থাকুক, আসলে কি ভবিষ্যৎ ভালো হবে? অ্যাকচুয়ালি এখানে বোঝার বেশ কমটা হচ্ছে। আচ্ছা, ভাগ্য বলতে কি বোঝাচ্ছেন? ভাগ্য হলো কর্মই ভাগ্য। আপনি যখন কর্ম করবেন, কর্মে ভাগ্য আসে। ভাগ্য বলে কোনো অর্থ নেই, কর্মকে ভাগ্য অটোমেটিক টেনে নিয়ে আসে। এবার আমি যদি কালকে আপনি একটা পুকুরটা শাসন করেন, তার মানে আপনি বলছেন কাজই ভাগ্য, ভাগ্য ভাগ্য বলে আলাদা কিছু নেই। যেহেতু আমি জ্যোতিষী, আমার ল্যাঙ্গেল দিয়ে কথা বলি, বিজ্ঞানের মধ্যে ওনার জায়গা থেকে ফোটো নড়ে নেই। তো এখন প্রশ্ন হচ্ছে ওনাকে আপনি নড়েছেন? আমি নড়বো, আমি নড়ার প্রশ্ন হচ্ছে ওঠে না। উনি যে ওনাকে একটু প্রশ্ন রাখতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করলেন 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে, 12 অর্ধ ঘুরি আসে, আর থেকে আসলো না, তিনি আসলেন। এবং কোরআন শরীফ দেখলে উনি ছাড়া আর কেউ আসবে না। তাহলে আরও তো আসতে পারতেন, ঘুরি আসতে। তাহলে পূর্বধর্ম নয় কি? এটিকে আল্লাহর নয় কি? আল্লাহ, রবীন্দ্রনাথ বলেন, মহাত্মা গান্ধী বলেন, বঙ্গবন্ধু, অনেকেও আছে। বিজ্ঞান হোক, স্প্রিং বলছেন বিজ্ঞান যে এগিয়ে গেছে, আপনি ধ্বংস করে দেবেন এক সময়। আমরা একে আশাবাদী হতে পারি বিজ্ঞানের কাছে, তা আপনারা আমাকে এগিয়ে নিয়ে এলেন। এখন তো প্রতিযোগিতা করে বিজ্ঞানের কোনো সরাসরি আমাকে যে আশা করতে পারি যে বিজ্ঞান আমাদের কিন্তু ধ্বংস করে দেবে, হতে পারে। যেসব আপনারা যেসব মিসাইল বানাইছেন, ওটা দিল্লিতে একদিনে শেষ হয়ে যাবে। তখন আপনার আশাকে এটাকে আশাবাদী হতে পারি আমরা। এখন আমরা নিশ্চিত ধরে নিয়েছি যে আমরা আল্লাহ না মারলেও ওরা একদিন মেরে দেবে, এটা আমরা ধরে নিয়েছি। এখন আমি মনে করতে পারি বিজ্ঞান কিন্তু কখনো দুর্বল চিন্তাধারা বিজ্ঞান হয়, দুর্বল কোনো ছোটো বিজ্ঞান তারা বিরাট বিশাল একটা বিজ্ঞান। বিজ্ঞানকে আপনি কখনো ছোটো করে দেখতে পারেন না। এবং বিজ্ঞান না হলে আজকে সংস্কৃতি কোথায় চলে যেত আবার ধারণা করতে পারতেন না।
এটা হলো মানুষের একটা বড় বড় একটা পাওয়া। বিজ্ঞান মানে একটা পূর্বজন্ম একটা বড় পাওয়া। আমি মনে করি অতীতের মানুষের চিন্তা চেতনা সাধনার বলে এই বিজ্ঞানের জন্ম হয়েছে। নাহলে মানুষ কোথায় থাকতো? আপনি যদি ৫-৭ যাবতের ইতিহাস দেখেন, মাঝে চাল চরিত্র দেখেন, আজকের চাল চরিত্র দেখেন, তাহলে কি বিপুল পরিবর্তন। যেমন উনি একটা কথা বলছেন যে শরীয়ত লেখছেন, এটা আমি থেকে শরীয়তে বলছে শরীয়ত অজাগর, অজাগর আসছে তারে প্রথমে সাপ দিয়ে শুরু করছে আমাদেরকে, প্রথম পড়ালেখাটা সাপ দিয়ে শুরু হচ্ছে। আমাদের শিক্ষা ব্যবস্থাগুলো অনেক দুর্বল আছে। কোথায় দুর্বল হচ্ছে? আপনি রাস্তায় যে তরুণদের কথা বললেন, আমি তরুণদের কোনো দোষ দেবো না, আমি দোষ দেবো প্রবীণদের। আমি দেখবো যে আমার সন্তানরা কি পড়লে ভালো করবে। আজকে বিতর্কগুলো দেশে আসতে চায়, আমি রাজনীতির দোষ দেবেন কেন? রাজনীতিতে আমি ওনার রাজনীতির মধ্যে যতগুলো গ্রহ আসলে রাজনীতির মধ্যে ঢুকে গেছে, বিজ্ঞানে ঢুকে নেই ধরেন, কিন্তু রাজনীতি ঢুকে গেছে সব গ্রহগুলো। কারণ রাজনীতির মধ্যে সারা দেশকে পরিচালনা করতে হয়, অনেক মতপথের লোক আছে, এগুলো সব কন্ট্রোল করতে হয়। কন্ট্রোল করতে না পারলেই তো গ্রহ ধরে যায়। সাপোজ একটা উদাহরণ, গ্রহ বলতে এমন কিছু নাই। গ্রহ বলতে আমরা যেটা উনি যে ওনার কথা ঠিকই আছে, আমি ওনাকে সম্মান করে কথা বলছি যে গ্রহ নক্ষত্র বলতে এটা একটা বিশ্বাস, ঠিক আছে, একটা বিশ্বাস। এটি ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি যেটা বলছেন, যেমন উনি বৈশাখ পালন করতেছেন, বৈশাখটা কোথেকে আসলো এটা উনি হয়তো বলতে পারবেন না। বৈশাখ নামটা কেন হলো? জ্যোতিষশাস্ত্রের দাম। বিশাখা থেকে বৈশাখ নক্ষত্র থেকে হয়েছে বিশাখা নক্ষত্র। উনি বিজ্ঞান তো জানেন বিশাখা নক্ষত্র। বিশাখা নক্ষত্রে হলো বৈশাখ মাস, জ্যেষ্ঠা নক্ষত্রের জ্যেষ্ঠ মাস, শ্রবণা থেকে শ্রাবণ মাস, এরকম একটা ডায়াগ্রাম দেওয়া আছে। এক গেল। ২ নম্বরের মধ্যে যে না, আমরা খুব বেশি আর সময় পাবো না। জ্ঞান জগতে নিশ্চয়ই জ্যোতিষশাস্ত্রের ভূমিকা আছে, সেটি নিয়ে কেউ খুব বেশি দ্বিমত করবে বলে আমার মনে হয় না। কিন্তু যেটি বুঝতে চাচ্ছিলাম, আপনার শেষ মন্তব্য আছে কিনা এই বিষয়ে, যে আমাদের তরুণদের আসলে বিজ্ঞান মনস্ক হওয়াটাই এই মুহূর্তে জরুরি কিনা? অবশ্যই জরুরি। দেন এই সমস্ত বিশ্বাস বা নির্ভরতা যা এগুলো আপনি যেটা বলছেন তার চেয়ে বেশি বিজ্ঞান মানে কি? বিজ্ঞান মানে কত লোহা লঙ্কন না, তো কতগুলো একটা বই পুস্তক না। বিজ্ঞান বিশাল একটা ধারণা। বিজ্ঞানকে আমি ছোট করে দেখতে পারি না। আমি যত বিজ্ঞান মানুষ হবে না তো উন্নতি করবে সব দিকে। আপনাকে ধন্যবাদ। আমরা এবার চলে যেতে চাই মাশরুল আমিন, আপনার যদি শেষ মন্তব্যটা করেন যে এই সময়ে আমাদের আসলে তরুণদের জন্যে আপনার শেষ মন্তব্য। আমি দুইটা লাইন বলতে চাই। একটা বিষয় হচ্ছে অ্যাস্ট্রোলজার যিনি উনি আছেন, এই চর্চাটা আমাদের এখানে যারা করেন তারা অপ্রাসঙ্গিকভাবেই বিষয় থেকে বিষয়ে চলে যান, কোনো ফোকাসে কিন্তু থাকেন না। উনি ঠিক লজিকের জায়গা থেকে রিলিজিয়নে আবার এখানে ওখানে, মানে উনি কি বলতে চাচ্ছেন এটা হলো একটা জায়গা থাকে। আর বিচ্ছিন্ন কথা বলেছেন, ভাগ্য বলে আসলে কিছু নেই, সবই কর্ম। এইটাই, হ্যাঁ, এইটা তো আমি তো বলছি যে আপনি যে কাজ করবেন সেটারই ফলাফল আপনি পাবেন। আচ্ছা, আরেকটা যেটা বললেন যে আপনি যে ছেলে মেয়েদের মানে প্রশ্নটা আবার একটু বলেন। না, আমরা যেটা খুব গুরুত্ব বোঝার চেষ্টা করছি সেটা হলো যে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে বক্তব্য আসছে যে আমরা ঠিক আমাদের শিক্ষা ব্যবস্থা সিলেবাসে অনেক দুর্বলতা আছে, ত্রুটি আছে, অনেক সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি আছে, সেসব তো আছেই। কিন্তু যেটি হচ্ছে যে তরুণরা যারা ধরুন নতুন বছর নিয়ে হয় আশাবাদী হবে না হয় হতাশাবাদী হবে, তাদের জন্য এই মুহূর্তে আপনার কোনো মন্তব্য আছে কিনা? আমার মন্তব্য হচ্ছে তাকে ভালোবাসতে হবে, মানুষকে, নিজেকে, মানুষকে, দেশকে। যখন ভালোবাসাটা আসবে তখনই সে আসলে মানে ব্যক্তি ভালোবাসা না, সমাজের এবং অন্যান্যদের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ, তখনই দেখা যাবে যে অনেক কর্তব্য কি করণীয় সেই বোধটা কিন্তু খুব সহজেই চলে আসবে। তানভীর সুইরি, আপনার শেষ মন্তব্য। আমরা যে সময়কালে আছি, বিশেষ করে তরুণরা সবচেয়ে ঝুঁকির মধ্যে আছে বলা হয়ে থাকে, আপনি কি বলতে চান তরুণদের জন্য নতুন বছরের শুভেচ্ছায়? আমি বলতে চাই, আমার নিজের ইচ্ছা থেকেই বলছি, এক সময় আমরা গল্পের বই পড়তাম, পাঠ্যপুস্তকের পাশাপাশি আমরা গল্পের বই পড়তাম। রাতের বেলায় ঘুমোতে যখন যেতাম বেড লাইটের আলোতে বসে বসে পড়তাম, কিন্তু বইটা সেই রাতেই শেষ করতে হবে। বই এখন কেউ পড়ছে না। শুধু আমার পাঠ্যপুস্তক যেটা সেটা পড়ে জাস্ট পরীক্ষা দিয়ে কোনো রকম A+, B+, C+ পেয়ে কিন্তু একটি বই তো এখন তরুণরা খুব পড়ে, সেটার নাম ফেসবুক। হ্যাঁ, আমি সেই জায়গায় যাচ্ছি। তো এই যে আমাদের পাঠ্যপুস্তকের পাশাপাশি যে অন্যান্য বই পড়া উচিত, আমাদের যারা গার্জিয়ান তাদের অবশ্যই উচিত বাচ্চাদের, আমরা যেমন বাচ্চাদের এখন খেলনা দেই, আইপ্যাড দেই, একটা আইফোন দিয়ে দেই, মানে মা বিজি থাকার জন্য মা
অন্য কাজ করবে দেখে বাচ্চাকে একটা আইফোন দিয়ে খেলা দিয়ে সেট করে দিল। ওটা না করে আমার মনে হয় যে আমরা যেখানেই যাই, যতটুকু সময় পাই বাচ্চাদের সাথে আমরা তাদের বই দিয়ে উৎসাহিত করি। এই জিনিসটা আমাদের খুবই দরকার। এবং এই যে ফেসবুক চর্চাটা যে এত মানে এটা মনে হয় এখন একটা ভাইরাস হয়ে গেছে। ফেসবুক থাকতেই হবে, ছোট বড় সবার হাতে। এবং আমি যেখানেই যাই, আমার ফ্যামিলি বলেন, ফ্রেন্ড বলেন, যেখানেই সব বাচ্চারা মানে এটা একটা অ্যাডিকশনের মতন দাঁড়িয়েছে, খেলবে গেমস গেমস কোনো গেমস। মানবিক যোগাযোগ নাই, সবাই ফেসবুকে। এবং আপনি জানেন এই যে আমরা বিয়ে বাড়িতে যাই, সবাইকে দেখা যায় সেলফি তুলছে, কেউ কারোর সাথে কথা বলে না। আগে যেমন এই যে আন্তরিকতাটা ছিল যে এই কেমন আছো, ভালো আছো, অনেক দিন পরে দেখলাম, এখন কি অনেক দিন পরে, তার থেকে আমি একটা ছবি তুলে নিই। সো আপনার শুভেচ্ছা হচ্ছে তরুণদের, আপনারা প্লিজ, আমি বলতে চাই তরুণরা বই পড়বে বেশি করে। এবং এই যে ফেসবুক কেন চালাবে না, অবশ্যই চালাবে। ফেসবুকের প্লাস মাইনাস দুটাই আছে, কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসের জন্য সময় বের করি। আমার পড়ার জন্য এতটুকু সময়, আমি বই পড়ব, বই পড়ে আমি আমার আলাদা একটা জ্ঞান অর্জন করার দরকার আছে। ফেসবুকও চালাবো, আমি অনেক কিছু জানতে পারবো বিভিন্ন, এবং খেলতে হবে। ধন্যবাদ খেলার তানভীর মাঠ সুইরি। থাকতে আমরা হবে, খেলতে হবে। শেষ পর্যায়ের সময় জনাব আরিফ জিপ্তি, যে ফেসবুক নিয়ে এত কথা, আপনি সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনের মধ্যেও আছেন, আবার ফেসবুকে আপনি অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে ভীষণ তৎপর। সেই ফেসবুকও কিন্তু সবচেয়ে বড় জায়গা এখন অভিযুক্ত যে সাম্প্রদায়িক মানসিকতা কিংবা জঙ্গিবাদী মানসিকতা ছড়ানোর একটা বড় ক্ষেত্র হয়েছে ভার্চুয়াল মিডিয়া। আপনি যদি শেষ মন্তব্য করেন, সেখানে আমাদের তরুণরা কিভাবে নিরাপদ হবে? না, সেটা হচ্ছে কি, আপনি একটা যোগাযোগ মাধ্যমে একটা স্পেস যখন তৈরি করবেন, যে যার মতো কন্টেন্ট ওইখানে দিবে। এখানে একই কথা যেরকম মৌলবাদবাদী হচ্ছে, আবার একই কথা তো এটাও সত্য 2013 সালের যে গণজাগরণ যেটা তৈরি হচ্ছে, সেটাও তো এই ব্লগ এবং ফেসবুকের মধ্য থেকে উঠে এসেছে, সেটাও তো তরুণদের সংগঠন। কিন্তু সাম্প্রতিক সময় তো সেই তৎপরতা, সেরকম সংখ্যার তৎপরতা তো কম মনে হচ্ছে। আমরা তো সাম্প্রতিক সময় যেটা দেখলাম যে ভার্চুয়াল মিডিয়া কিংবা নিউ মিডিয়া কন্টেন্টের মধ্যে সবচেয়ে বড় কন্টেন্টই হচ্ছে আসলে মৌলবাদী কিংবা সাম্প্রদায়িক না, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যখন একটু ওইদিকে ঝুঁকে গেছে এবং এইদিকে যখন অনেক বেশি 57 ধারার হুমকি আছে, অনেকে মামলা মোকদ্দমা আছেন, এক ধরনের শূন্যতা থাকে। এটা খুবই সাময়িক, এটা আপস অ্যান্ড ডাউনস থাকবে, এটা নিয়ে ভাবারও কিছু নেই। আমি মনে হয় আগামী বছর, এবং বিশেষ করে তরুণরা যারা আছে, আগামী প্রজন্মের লোক আছে, তারা আসলে অনেক বেশি সচেতন, সুযোগ অনেক বেশি। আমাদের পক্ষে আসলে অনেক জিনিস হয়তো জোগাড় করাই কঠিন ছিল, এখন ইন্টারনেটের কল্যাণে সেটা আছে। তার শুভ জায়গাগুলো নিয়ে তারা উঠে দাঁড়াবে এবং তারা আরও অনেক ভালো করবে, এই আশাবাদ আমি রাখতেই পারি। আপনাদের চারজনকে ধন্যবাদ বিশেষভাবে আজকে এই মঙ্গল উৎসবে আয়োজনে আসার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ ছিলেন এটি নিউজের নিউজ আর এক্সট্রা বিশেষ আয়োজনে মঙ্গল উৎসবে। আগামীকাল নতুন বছর আমাদের সবার জন্য শুভ হয়ে আসবে, মঙ্গল হয়ে আসবে, এই আশাবাদ রেখে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। সব বাঙালি খুশির মেলায় দেশটা আসে, আইলো 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 রে।